আপনাকে স্বাগত আমাদের বিশেষ নিবেদন অজিলুয়া। মন দিয়ে শুনবেন এবং জীবনে সফলতা অর্জন করবেন। শুধু একটা কথাই মনে রাখবেন, সবকিছুই হচ্ছে বিশ্বাস। যত বিশ্বাস করবেন ততই পেতে থাকবেন। মাই ডিয়ার অডিলিউয়াস, শিব খেরার লেখা ইউ ক্যান উইন বাংলা ভার্সন তুমিও জিতবে, জয় আপনারই। এটি একটি সফলতার লক্ষ্যে ধাপে ধাপে উন্নীত হওয়ার উপায়ের বই। বাংলায় এই প্রথমবার অডিলিউয়াতেই একমাত্র বইটি শোনা যাচ্ছে। চতুর্থ অধ্যায়, আত্মসম্মানবোধ অর্থাৎ সেলফ এস্টিম। ইতিবাচক আত্মসম্মানবোধ ও ভাবমূর্তি যদি গঠন করতে চান, তবে এই অধ্যায় আজকে আপনাদের জন্য, অর্থাৎ বিল্ডিং পজিটিভ সেলফ এস্টিম অ্যান্ড ইমেজ। প্রথমেই আপনাদের একটি ভিক্ষুকের ইন্সপিরেশনাল গল্প দিয়ে একটি ছোট্ট কথা নিয়ে শুরু করছি। রেল স্টেশনে একটি ভিক্ষুক ভিক্ষা করছিল। তার সামনে ভিক্ষার ঝুলিতে ছিল এক বান্ডিল পেন্সিল। এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ট্রেনে ওঠার আগে তার ঝুলিতে একটি ডলার ফেলে দিয়ে কিছুক্ষণ পরে কি ভেবে কয়েকটি পেন্সিল তুলে নিয়ে বললেন, $1 এই কয়টা পেন্সিলই পাওয়া যাবে, তুমি বা এমনি ডলারটা নেবে কেন, আমি বা দেব কেন? এই বলে লোকটি ট্রেনে উঠে চলে গেলেন। 6 মাস পরে সেই কর্মকর্তার সঙ্গে ভিক্ষুকটি আবার দেখা হলো একটি পার্টিতে। এবার ভিক্ষুকটি স্যুট টাই পরে রীতিমতো এক সম্ভ্রান্ত ব্যক্তি। সেই কর্মকর্তাকে চিনতে পেরে তার কাছে গিয়ে বললেন, সম্ভবত আপনি আমাকে চিনতে পারছেন না। তারপর স্টেশনের ঘটনাটি বলতে কর্মকর্তা পূর্বর্তন ভিক্ষুককে চিনতে পারলেন। জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? পূর্বর্তন ভিক্ষুকটি জবাব দিলেন, আপনি সম্ভবত বুঝতে পারেননি। আপনি আমাকে কি শিক্ষা দিয়েছেন, আমার আত্মমর্যাদাবোধ ফিরিয়ে দিয়েছেন। আপনি বলেছিলেন পেন্সিলগুলোর দাম $1 হবে, তাই $1 দিয়ে পেন্সিলগুলি নিয়েছিলেন। এই কথা শুনে আমি ভাবলাম, ভিক্ষা করে আত্মসম্মান নষ্ট করে আমি কি বা লাভ করছি? এর থেকে জীবনে গঠনমূলক কিছু করাই ভালো। ভিক্ষার ঝুলি গুটিয়ে নিয়ে আমি কাজ করতে শুরু করলাম। তার ফলে আজ আমি এই অবস্থায় পৌঁছেছি। আপনাকে ধন্যবাদ, আপনি আমার আত্মমর্যাদা বোধ ফিরিয়ে দিয়েছেন। ফলে আমার জীবনে পরিবর্তন এসেছে। ভিক্ষুকটির আত্মমর্যাদাবোধ উদ্দীপ্ত হলো বলেই তার চিন্তা, কর্মপন্থা ও কর্মদক্ষতাতেও পরিবর্তন এলো। জীবনে আত্মমর্যাদাবোধ ম্যাজিকের ন্যায় কাজ করে। সহজ কথায়, নিজেদের সম্পর্কে আমরা যা ভাবি সেইটি হলো আত্মমর্যাদাবোধ। নিজেদের সম্পর্কে আমাদের ধারণা আমাদের সমস্ত কাজকর্মকে, পারিপার্শ্বিক সম্পর্ককে, মাতা পিতা হিসেবে আমাদের দায়িত্ববোধকে, এমনকি জীবনে চরিতার্থতা লাভ পর্যন্ত সমস্ত কিছুকেই প্রভাবিত করে। উন্নত আত্মসম্মানবোধ সুখী, পরিতৃপ্ত এবং অভীষ্ট লাভে উদ্যোগী জীবনযাপন সম্ভব করে। নিজের যথার্থ গুরুত্ব সম্পর্কে সচেতন না হলে আত্মসম্মানবোধ বাড়ে না। ইতিহাসের মহান বিশ্বনেতা ও আচার্যরাও এই কথাই বলেছেন যে অন্তরের প্রেরণা ব্যতীত সফল হওয়া যায় না। আমরা অজ্ঞাতসারে নিজেদের সম্পর্কে যে সমীক্ষা করি সেটি অন্যের নিকট ব্যক্ত করি এবং তারাও সেইভাবেই আমাদের প্রতি তাদের মনোভাব গড়ে তোলেন। উন্নত আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষের বিশ্বাস, যোগ্যতা ও দায়িত্ব নেওয়ার ইচ্ছাও উন্নত হয়। তারা আশাবাদী, সবার সঙ্গেই সুসম্পর্ক রাখেন এবং পরিপূর্ণ জীবন যাপন করেন। তাদের থাকে কর্মপ্রেরণা ও উচ্চাশা এবং তারা সংবেদনশীল হয় অনেক বেশি।
আত্মসম্মানবোধ কাজকর্মের মানকে উন্নত করে এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বাড়িয়ে দেয়। তাদের সামনে নতুন নতুন সুযোগের সম্ভাবনার দরজা যেমন খুলে যায়, তেমনি কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার মানসিকতাও তৈরি করে। স্বচ্ছন্দ কুশলতার সঙ্গে তারা সমালোচনা ও অভিনন্দন দুইই মেনে নিতে পারেন। কোন কাজটি কল্যাণকর এই বিষয়ে সচেতনতা এবং সেই কাজ সুসম্পাদন করার পরিতৃপ্তি থেকেই আত্মসম্মান বোধের জন্ম। আত্মসম্মান বোধ হল আমাদের নিজের সম্পর্কের ধারণা। সেলফ এস্টিম ইজ আওয়ার সেলফ কনসেপ্ট। গল্পে আছে একজন কৃষক তার ক্ষেতে কুমড়ো ফলিয়েছিলেন। কুমড়ো যখন খুব ছোট তখন মাচার একটি কুমড়োকে একটি কাঁচের জারের মধ্যে ভরে জারটি মাচা থেকে ঝুলিয়ে দিলেন। কুমড়ো যখন তোলার মতো হলো তখন দেখা গেল অন্য কুমড়ো বেশ বড় এবং বিভিন্ন আকৃতির হলেও কাঁচের জারের মধ্যে রাখা কুমড়োটি কাঁচের জারের আকৃতি পেয়েছে। তার বেশি বাড়তে কিন্তু পারেনি। মানুষও তার নিজের ধারণা ও চিন্তার সীমার মধ্যেই বাড়ে, তার বাইরে যেতে পারে না। উন্নত আত্মমর্যাদা বোধের কয়েকটি সুফল। সাম অ্যাডভান্টেজেস অফ হাই সেলফ এস্টিম। মানুষের ধ্যান ধারণা ও তার উৎপাদনশীলতার মধ্যে একটি প্রত্যক্ষ যোগ আছে। যারা নিজের প্রতি ও অপরের প্রতি শ্রদ্ধাশীল, মাতা পিতা, আইন কানুন ও ধন সম্পদকে সমীহ করেন এবং নিজের দেশকে ভালোবাসেন, তারাই উন্নত আত্মসম্মান বোধের অধিকারী। এর উল্টোটাও সমান সত্য। আত্মসম্মান বোধ বিশ্বাসকে দৃঢ় করে, দায়িত্ব গ্রহণে ইচ্ছুক করে, আশাবাদী মনোভাব গড়ে তোলে, মানুষের সঙ্গে উন্নততর সম্পর্ক সৃষ্টিতে এবং পরিপূর্ণ জীবনযাপনে সাহায্য করে, অন্যের প্রয়োজন সহজে অনুধাবন করে, তার প্রতি একটি সযত্ন সাহায্যের মনোভাব প্রদর্শন করে, নিজের মধ্যে থেকেই নিরন্তর কর্মপ্রেরণা লাভ করে এবং মানুষকে উচ্চাকাঙ্ক্ষী করে, নতুন সুযোগ গ্রহণের এবং কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার মানসিকতা তৈরি করে, কাজের মনোন্নয়ন ঘটে এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেড়ে যায়, মানুষকে কৌশলী স্বাচ্ছন্দ্যের সঙ্গে সমালোচনার মুখোমুখি হতে এবং অভিনন্দন গ্রহণ করতে সাহায্য করে। নিম্নমানের আত্মসম্মান বোধ কিভাবে চিন্তিত করা যায়? এই ধরনের ব্যক্তি কিরূপ ব্যবহার করেন? এরূপ ব্যবহারের একটি ছোট্ট তালিকা নিচে দেওয়া হলো। এটি সম্পূর্ণ তালিকা নয়, এতে কয়েকটি চারিত্রিক লক্ষণ নির্দেশ করা হয়েছে মাত্র। এরা সাধারণত গুজবপ্রিয়, সমালোচনা করার প্রবৃত্তি প্রখর, এমন তীব্রতার সঙ্গে সমালোচনা করেন যেন তারা কোনো প্রবল প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কারের প্রত্যাশা করছেন। তারা মানসিক দিক থেকে সীমাবদ্ধ এবং আত্মকেন্দ্রিক। তারা সবসময় অজুহাত দেখিয়ে ব্যর্থতাকে ঢাকবার চেষ্টা করে, কখনো দায়িত্ব নেয় না এবং সবসময় অপরকে দোষ দেন। তাদের অহংবোধ বেশি, তারা উদ্ধত ও সব জানতা। নিম্নমানের আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কাজ করা মুশকিল। তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য অপরকে ছিন্ন ভিন্ন করে দেন। তারা ভাগ্যবাদী, এই বিশ্বাস করেন যে উদ্যোগ ছাড়াই সবকিছু আপনা থেকেই ঘটবে। তাদের প্রকৃতি বিদ্বেষপূর্ণ, কোনো সদর্থক সমালোচনা গ্রহণে তারা অক্ষম, সময়ে আত্মরক্ষায় ব্যাপৃত। একাকী থাকলে তারা একঘেয়েমি জনিত বিরক্তি ও অস্বস্তি বোধ করেন। আত্মসম্মান বোধ না থাকলে শালীনতা বোধ নষ্ট হয়। এরা শালীন ব্যবহার ও অমার্জিত ব্যবহারের মধ্যে পার্থক্য জানেন না। প্রায় দেখা যায় সামাজিক মেলামেশার আসরে কোনো কোনো ব্যক্তি যত বেশি মদ্যপান করেন ততই তাদের কথাবার্তা হাসি ঠাট্টাগুলি বেশি নোংরা ও অশ্লীল হয়ে ওঠে। তারা নিজেরা ব্যবহারে অকৃত্রিম নন বলে তাদের কোনো অকৃত্রিম বন্ধু থাকে না। তারা রাখতে পারবেন না জেনেও প্রতিশ্রুতি দেন। বিক্রি বাড়াবার জন্য অনেক বিক্রেতা প্রায় হাতে
চাঁদ এনে দেওয়ার মতো প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। উন্নত আত্মমর্যাদা বোধসম্পন্ন ব্যক্তি ব্যবসায়ে ক্ষতি স্বীকার করেও বিশ্বাসযোগ্যতা রক্ষা করে, কারণ বিশ্বাসযোগ্যতা অমূল্য। তাদের ব্যবহার যুক্তিহীন ও খামখেয়ালি। তাদের মতিগতি ঘড়ির পেন্ডুলামের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে দোদুল্যমান। আর যদি মধুর ব্যবহার করেন, কালই প্রায় গলা কাটতে উদ্যত হন। তাদের কোনো মানসিক ভারসাম্যই নেই। তারা সবাইকে বিদ্রূপ করে, তাই একাকিত্বই তাদের সঙ্গী। তারা স্বভাবে অতি অভিমানী, অর্থাৎ তাদের থাকে ভঙ্গুর অহংবোধ। সামান্য কথাতে তাদের অহংবোধ আহত হয়, ফলে তারা সমস্ত বিষয়ে বিতৃষ্ণ হয়ে ওঠেন। অতি অভিমানী ও স্পর্শকাতর হওয়ার মধ্যে তফাৎ কি? অভিমান ক্যাকটাসের মতো কাঁটায় ভর্তি, স্পর্শ করলেই কাঁটার আঘাত খেতে হবে। স্পর্শকাতরতা একটি ইতিবাচক মনোভাব যা সহমর্মী করে, কিন্তু অনেক সময় অতি অভিমান ও স্পর্শকাতরতা সমার্থক রূপে ব্যবহৃত হয়। অনেকে বলেন, ওর সঙ্গে কথা বলার সময় সাবধান ও বড় স্পর্শকাতর, কিন্তু তিনি যা বলতে চান তা হল লোকটি অতি অভিমানী। এই অতি অভিমানী ব্যক্তিরা নিজেদের ও অন্যের সম্পর্কে নঙ্গর্থক আশা পোষণ করেন। তাদের আশা কখনোই পূরণ হয় না। তাদের আত্মবিশ্বাসও নেই। 1. সবসময় তারা অপরের অনুমোদন ও স্বীকৃতির মুখাপেক্ষী। অনেক সময় কোনো ব্যক্তি কোনো বিষয়ে অন্য মতামত নেওয়ার জন্যই আলোচনা করে। আত্মবিশ্বাসহীন ব্যক্তিরা অন্য মতামত নেওয়ার চেষ্টাই করেন না। 2. নিজের কাজকর্ম সম্পর্কে অহংকার করেন এবং এর অর্থ হল আত্মবিশ্বাসের অভাব। 3. এরা ভীরু স্বভাবের, সবসময় ক্ষমা প্রার্থীর মনোভাব নিয়ে চলেন। এরূপ বিনতির ফলে তারা নিজেদের এত নিচে নামিয়ে আনেন যে সেই অবস্থাকে কখনোই বিনয় বলা চলে না। বিনয় আসে আত্মবিশ্বাস থেকে, কিন্তু আত্ম অবনমন হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। 4. নিজেকে দৃঢ়ভাবে প্রকাশ করার ক্ষমতার অভাব। স্বল্প আত্মমর্যাদা সম্পন্ন মানুষ নিজের বিশ্বাসকে প্রকাশ্যে সমর্থন করতেও দ্বিধা করেন। আবার যখন সামান্য কারণে মাত্রাতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যায়, তখন তা আত্মমর্যাদা বোধের অভাব বললেই চিহ্নিত হয়। যেখানে সহমর্মিতার প্রয়োজন, সেখানে আক্রমণাত্মক হলে তাকে বিশ্বাসের দৃঢ়তা বলে মনে করা যায় না। 5. আত্মবিশ্বাসের অভাবের ফলে সমঝোতা করে চলার প্রবণতা দেখা দেয়। মনকে এই বলে শান্ত করেন, সবাই যখন করছে আমি বা করব না কেন। প্রায় দেখা যায় অনেকেই উপরওয়ালার চাপের কাছে নতি স্বীকার করেন, যদিও জানেন যে এর ফলাফল ভালো হবে না, তা সত্ত্বেও করেন, কারণ তাহলে উপরওয়ালার সুনজর থাকবে। এইভাবে মানিয়ে চলেন খুব স্বল্প আত্মসম্মান সম্পন্ন ব্যক্তিরা। নিজের ওপর বিশ্বাস নেই বলেই তারা বাইরের সমর্থন পায়। 6. সমাজের উচ্চকোটির মানুষের সঙ্গে এক গোষ্ঠীভুক্ত এইরূপ ভান করাও আত্মমর্যাদা বোধের অভাবের লক্ষণ। তখন তারা যে অর্থ খরচ করে তা হয়তো নিজের উপার্জিত নয়। যে জিনিসের প্রয়োজন নেই তাই খরিদ করে, এমনকি যে মানুষকে পছন্দ করেন না তাকেও প্রভাবিত করার চেষ্টা করেন। দৃষ্টি আকর্ষণকারী উদ্ভট ব্যবহার। নজরে পড়ার জন্য আত্মমর্যাদা বোধহীন ব্যক্তিরা অর্থহীন কাজ করতে পারেন। এরূপ বিকৃতিকে তারা আনন্দ পান এবং নিজেদেরকে কেউ কেটা মনে করেন। অনেকে অন্যের সঙ্গে তফাৎ বোঝাবার জন্য এবং নজরে পড়ার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল করে। এই ধরনের মানুষেরা নিজের কাজের মাত্রাতিরিক্ত বড়াই করেন কিংবা সকলের সামনে ভাড়ামি করেন। তারা দ্বিধাগ্রস্ত চিত্তের মানুষ এবং দায়িত্ব গ্রহণে অনিচ্ছুক। সাহসের অভাব এবং সমালোচনার ভয়ে তারা সবসময় দোলাচল চিত্ত।
তারা হয়তো কখনো কখনো কর্তৃত্ব পক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করেন, কিন্তু নিজের দৃঢ় বিশ্বাসে অবিচল থাকার ফলশ্রুতি হিসেবে যে বিদ্রোহ এবং নিজের আত্মমর্যাদা বোধের অভাবের ফলে যে বিদ্রোহ, এই দুইয়ের মধ্যে পার্থক্য করার প্রয়োজন। মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং ও আব্রাহাম লিঙ্কনের মতো বিশ্ব নেতারাও বিদ্রোহ করেছিলেন। তাদের বিশ্বাসের দৃঢ়তা ও সাহস ছিল বলেই তারা কর্তৃপক্ষের নীতির বিরুদ্ধে বিদ্রোহ করতে পেরেছিলেন। কিন্তু স্বল্প আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা কর্তৃপক্ষের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন। কর্তৃপক্ষ সঠিক কাজ করলেও তা এদের নিকট বিবেচ্য নয়। তারা সমাজ বিরোধী এবং সবসময়ই নিজেদের গুটিয়ে রাখে। তাদের জীবনে লক্ষ্যের কোনো স্পষ্ট ধারণা নেই এবং তারা ব্যবহারে আমি গ্রাহ্য করি না এরূপ ভাব প্রকাশ করে থাকে। অন্যের প্রতি প্রশংসা বাক্য ব্যবহারে তারা কৃপণ, আবার অপরের নিকট প্রশংসা প্রাপ্তিতে তারা অস্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা মনে করেন অন্যের প্রশংসা করলে তার ভুল ব্যাখ্যা করা হবে, আবার কেউ তাদের প্রশংসা করলে সেটা তাদের প্রাপ্য নয় বলে মনে করেন। একে বিনয় বলা যায় না, দুর্বল চিত্ততা বলে মনে করলেই ঠিক হবে। সাধারণ পার্থিব বিষয়ে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন। তারা গুণাবলী দিয়ে নয়, কি কি বিষয় সম্পত্তি আছে তাই দিয়ে মানুষের বিচার করেন। কি গাড়ি চড়েন, কি রকম বাড়িতে বাস করেন, কি ধরনের পোশাক পরিচ্ছদ মণিমুক্তা পরিধান করেন তার উপরই সব সময় দৃষ্টি দেন। ভুলে যান যে মানুষই সম্পদ ওই ঐশ্বর্যে সৃষ্টি করে, উল্টোটা নয়। এরা মানুষের অন্তরের ঐশ্বর্যের থেকে বাইরের বস্তুর ঐশ্বর্যের ওপর বেশি জোর দেন। এদের জীবন তাই বিজ্ঞাপিত পণ্যের চাকচিক্য ও নিজেদের খেয়াল খুশিকে দিয়েই আবর্তিত হয়। এরা এদের পোশাক আশাক, জিনিসপত্রের গায়ে সাটা বিখ্যাত ডিজাইনারদের পরিচয় লিপিকে সামাজিক প্রতিষ্ঠার ছাড়পত্র হিসেবে ব্যবহার করে। এসব জিনিসপত্র হস্তচ্যুত হলে তারা লজ্জায় মরে যান। এই ইঁদুর দৌড়ে তারা অংশগ্রহণকারী। ইঁদুর দৌড়ের সমস্যা হচ্ছে জিতলেও ইঁদুরই থেকে যেতে হয়। নিজেদের সম্পর্কে তাদের কোনো গর্ববোধ নেই। সাধারণত তারা পোশাক পরিচ্ছদে অবিন্যস্ত বলে উপস্থিত অশোভন বলে মনে হয়। তারা নিতেই জানেন, দিতে জানেন না। যেহেতু আমরা আগেই বলেছি, কিছু পেতে গেলে কিছু আপনাকে দিতে হবে। স্বল্প আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা ভারসাম্য হারিয়ে শেষ সীমারেখা পর্যন্ত চলে যেতে পারেন। একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি নির্জনতা পছন্দ করেন বলে একাকী থাকতে চান, আর অপরদিকে যার আত্মসম্মান বোধ কম তিনি মানুষের সান্নিধ্যে অস্বস্তি বোধ করেন বলেই একাকী থাকতে চান। এই দুই শ্রেণীর মানুষের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথম দিকে চোখটি বন্ধ করুন এবং বাম হাতকে দেখুন উন্নত আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষদের, আর ডান হাতকে দেখুন স্বল্প আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষদের। প্রথম বাঁ হাত এবং ডান হাত, এইভাবে আমি পড়ব। পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন, মানুষের সম্পর্কে আলোচনা করেন। সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, সমালোচকের দৃষ্টিভঙ্গি। বিনয়ী, আরেকজন উদ্ধত স্বভাব। কর্তৃত্বকে মান্য করেন, কর্তৃত্বকে অস্বীকার করেন। বিশ্বাসে অবিচল থাকার সাহস আছে, সমঝোতা করে চলেন। আত্মবিশ্বাস আছে, চিন্তায় বিশৃঙ্খলা আছে। নিজের চারিত্রিক উন্নতির বিষয়ে চিন্তা করেন। নিজের সম্পর্কে মানুষের ধারণায় উদ্বিগ্ন। আক্রমণাত্মকভাবে নিজের মতামত ব্যক্ত করেন আর নিজের মতামত দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। স্বয়ং দায়িত্ব গ্রহণ করেন, সারা বিশ্বকে দায়ী করেন। নিজের প্রয়োজন সম্পর্কে সচেতন এবং অন্যদিকে স্বার্থপর। আশাবাদী, অন্যদিকে ভাগ্যবাদী। বোধশক্তি সম্পন্ন, অন্যদিকে লোভী। জানতে আগ্রহী, সব জানতা। স্পর্শকাতর, অতি অভিমানী। নির্জনতা বিলাসী,
নিঃসঙ্গতার ভারে ভারাক্রান্ত। আলোচনা করেন, অন্যদিকে তর্ক করেন। নিজের মূল্য সম্পর্কে সচেতন, কেবলমাত্র পূর্ণ আর্থিক মূল্যে বিশ্বাসী, সঠিক পথে পরিচালিত, ভুল পথে পরিচালিত। শৃঙ্খলার গুরুত্ব জানেন, স্বাধীনতার সংজ্ঞা বিকৃত করেছেন। অন্তরের প্রেরণায় কাজ করেন, বাইরের প্রলোভনে কাজ করেন। অপরকে সম্মান করেন, অপরকে অবজ্ঞা করেন। শালীনতা উপভোগ করেন, কদর্যতা উপভোগ করেন। সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন এবং অন্যদিকে সবকিছু করার চেষ্টা করেন, অপর থেকে নিতে প্রস্তুত। অপরাধবোধ জাগ্রত করার এই তালিকার উদ্দেশ্য নয়, আত্মমূল্যায়নের ক্ষেত্র প্রস্তুত করাই এর লক্ষ্য। মানুষের সব গুণাবলী থাকার প্রয়োজন নেই। কিছু কিছু বৈশিষ্ট্য বেশি কম মাত্রায় মানুষের চরিত্রে থাকতে পারে। যদি আমরা সেই গুণগুলিকে চিহ্নিত করতে পারি, তাহলে আমরা নিজেকে সংশোধনের চেষ্টা করতে পারি। মুখোশের আড়ালে, দে পুট অন আ মাস্ক। মুখোশের আড়ালে আত্মমর্যাদাবোধহীন একজন তরুণ কর্মকর্তা উঁচু পদে অধিষ্ঠিত হয়েছিলেন বটে, কিন্তু তার নতুন পদের মর্যাদার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। একদিন দরজায় আওয়াজ শুনে ভাবলেন, তিনি কত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ তা আগন্তুককে বুঝিয়ে দেওয়া দরকার। তিনি আগন্তুককে ভিতরে আসতে বলে ফোনটা তুলে নিয়ে কথা বলতে শুরু করলেন। আগন্তুক অপেক্ষা করছেন, কিন্তু তিনি ফোনে কথা বলেই চললেন। ফোনে তিনি শুনিয়ে শুনিয়ে বলছেন, না না, ওসব কোনো সমস্যা হবেই না। আরে আমি ওই বিষয়টা দেখে নেব, চিন্তা করবেন না আপনি, একদম শান্তি, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব জানি, একদম সব কিছু হয়ে যাবে। আরে দাদা, চিন্তা করছেন কেন, আমি তো আছি। আরে আমাকে ওগুলো সবাই দেখে ভয় করে, চাপ নেবেন না, একদম সব ঠিক হয়ে যাবে। কয়েক মিনিট পরে তিনি ফোন নামিয়ে রেখে আগন্তুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তিনি তার জন্য কি করতে পারেন। আগন্তুক বললেন, আমি আপনার টেলিফোনটি চালু করে দিতে এসেছি। এরপর ব্যবহারের অর্থ কি? এরপর চাতুরি কেন? এর দ্বারা কি প্রমাণ হয়? এতে লাভই বা কি হয়? মিথ্যা বলার দরকারটা কি? মিথ্যা গর্বের জন্য এত আকাঙ্ক্ষা কেন? এগুলি আসে নিরাপত্তা ও আত্মমর্যাদা বোধের অভাব থেকে। ছল ছাতুরির প্রয়োজন কি? আমরা যা করি বা যা করি না, আমরা যা কিছু পছন্দ করি বা পছন্দ করি না, তাই দিয়েই আমাদের চরিত্রের বিচার হয়। যেমন, যে ধরনের সিনেমা আমরা পছন্দ করি, যে ধরনের গান আমরা শুনি, যে সঙ্গ আমরা পছন্দ করি বা এড়িয়ে চলি, যে ধরনের ঠাট্টা আমরা করে থাকি বা যে ধরনের ঠাট্টায় আমরা হাসি, যে ধরনের বই আমরা পড়ি, আমাদের প্রত্যেকটি কাজেই আমাদের চরিত্র প্রকাশিত। সুতরাং ভান করার কোনো প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি, যদি কারোর দৃঢ় বিশ্বাস থাকে, স্পর্শকাতরতা থাকে এবং সবার সহযোগিতা নিয়ে কাজ করার ক্ষমতা থাকে, তবে তিনি অন্যের ওপর নিজের প্রভাব বিস্তার করতে পারেন। সেই মানুষের আত্মসম্মানবোধ প্রগাঢ়। আবার আপনাদের সামনে 7টি পার্থক্য একবার বাম দিকে থেকে ডান দিকে যাব। ইতিবাচক আত্মমর্যাদাবোধ বাম দিকে এবং ডান দিকে নেতিবাচক আত্মমর্যাদাবোধ। 1. আত্মসম্মানবোধ। 1. নিজেকে আড়ালে রাখার চেষ্টা। 2. আত্মবিশ্বাস এবং 2. আত্মসন্দেহ। 3. নিজের যোগ্যতায় বিশ্বাস এবং 3. আত্ম অবমাননা। 4. আত্মস্বীকৃতি। 4. নিজেকে অপব্যবহার। 5. নিজেকে ভালোবাসা। আর 5. আত্মকেন্দ্রিকতা। 6. নিজেকে অনুধাবন করা এবং 6. আত্মপ্রতারণা। 7. আত্মশৃঙ্খলা এবং 7. প্রশ্রয়। বেশি অহংবোধ থাকার অর্থ আত্মমর্যাদাবোধ নয়। কেউ যদি নিজের সঙ্গে শান্তিতে থাকতে না পারে, তবে অন্যের সঙ্গেও তারা
শান্তিতে থাকতে পারবে না। আমাদের যা নেই তা আমরা অন্যদের দিতে পারি না। যদি আত্মসম্মান বোধের উপাদান আমাদের না থাকে তবে আমরা তা অপরের সঙ্গে ভাগ করে নিতে পারবো না। এর জন্য আমাদের আত্মানুসন্ধান করে বিচ্যুতিগুলি দূর করতে হবে। এরোপ্লেনও নিরাপত্তার নির্দেশাবলীতেও আছে, আগে নিজে অক্সিজেনের মাস্ক পরে পরে সঙ্গের বাচ্চাকে পড়াবে। এটি বাচ্চার নিরাপত্তার জন্যই, নিজেকে আগে বাঁচাবার স্বার্থে নয়। আমরা নিজেদের সম্পর্কে যে মূল্যায়নই করি সেটি হলো আত্মমর্যাদাবোধ। নিজেদেরকে যেভাবে আমরা দেখি সেই দেখার মধ্যে দিয়েই আমাদের আত্মপ্রতিচ্ছবি তৈরি হয়। যখন আমরা তৃপ্ত বোধ করি তখনই আমাদের উৎপাদনশীলতা বেড়ে যায়। নিম্নমানের আত্মমর্যাদাবোধের উৎস, কজেস অফ লো সেলফ এস্টিম। জন্মের দিন থেকেই আমাদের মধ্যে আত্মমর্যাদাবোধের সূচনা হয়। তা সে ইতিবাচক আত্মমর্যাদাই হোক কিংবা নেতিবাচক। নিজের সম্পর্কে অনুভূতিগুলি ধীরে ধীরে তৈরি হয় এবং সেগুলি অন্যের সংস্পর্শে এসে দৃঢ় হয়। নেতিবাচক আত্মকথন, নেগেটিভ সেলফ টক, কখনো কখনো জ্ঞাতে অজ্ঞাতে এইরকম কথা বলে থাকি। আমার স্মৃতি শক্তি দুর্বল, আমি অঙ্কে কাঁচা, আমি ভালো খেলোয়াড় নই, আমি ক্লান্ত। এরূপ বক্তব্যে নেতিবাচক মানসিকতা এবং আত্ম অবমাননা প্রকাশ পায়। বারবার এরূপ বক্তব্যে নেতিবাচক মানসিকতা এবং আত্ম অবমাননা প্রকাশ পায়। বারবার এইরকম কথা বললে মনও তাই বিশ্বাস করে বসে, ফলে আমাদের ব্যবহারও সেই সঙ্গে পাল্টে যায়। এই বক্তব্যগুলি নিজেদের সম্পর্কে ভবিষ্যৎবাণী হয়ে ওঠে। পরিবেশ, এনভায়রনমেন্ট, পারিবারিক পরিবেশ। বাবা মা সন্তানকে একটি পারিবারিক মূল্যবোধ ও আচরণ বিধির মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেন। পারিবারিক বৃক্ষের শাখা প্রশাখা সেই মূল থেকেই জীবন রস আহরণ করে। একটি বাচ্চা মেয়ের ভদ্র ও বিনম্র ব্যবহার লক্ষ্য করে তার শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে এরূপ আচরণ শিখিয়েছেন? মেয়েটি জবাব দিল, কেউ নয়, আমাদের পরিবারের সবাই এরূপ আচরণই করে থাকেন। সন্তানের লালন পালন অর্থাৎ আপব্রিঙ্গিং। সক্রেটিস তার স্বদেশবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, ভাই সব, তোমরা সম্পদ আহরণের জন্য এত কঠোর পরিশ্রম করে প্রত্যেকটি পাথর উল্টিয়ে আঁচড়ে দেখছো, কিন্তু যাদের জন্য তোমাদের সমস্ত জীবনের কঠোর শ্রমের ফল রেখে যাবে, সেই সন্তানদের যথার্থভাবে মানুষ করার জন্য কতটুকু সময় ব্যয় করছো? সন্তানদের যথার্থভাবে মানুষ করার জন্য আমাদের দ্বিগুণ সময় ব্যয় করা উচিত। অর্থ ব্যয় অর্ধেক করে দিলেও চলবে। তরুণ বয়সে শিক্ষা লাভ করা কষ্টসাধ্য নয়, কিন্তু পরিণত বয়সে মূর্খ থাকা বেদনাদায়ক। আত্মমর্যাদাবোধ সম্পন্ন পিতামাতারা সন্তানের মধ্যেও বিশ্বাস ও আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলেন। তাদের বিশ্বাস, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ থেকে সন্তানেরা শিক্ষা নেয়। এর উল্টোটিও সত্য। সৎ পিতামাতা একটি মহৎ প্রাপ্তি। যে পিতামাতারা ব্যবসায়িক লেনদেনে সততার আশ্রয় গ্রহণ করেন, দুর্ভাগ্যক্রমে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যান একটি অনৈতিক ও মন্দ দৃষ্টান্ত। পিতামাতা কোনো আত্মীয় কিংবা শিক্ষক যার প্রতি প্রভূত শ্রদ্ধা আছে, তিনি অনুকরণীয় ব্যক্তি বা উপযুক্ত পরামর্শদাতা হিসাবে উপযুক্ত। বেড়ে ওঠার বছরগুলিতে ছেলেমেয়েরা প্রভাবশালী বয়স্ক ব্যক্তিদের দৃষ্টান্ত স্থল হিসেবে গ্রহণ করে। এমনকি বয়স্করাও তাদের ম্যানেজার বা উচ্চ পদস্থ অধিকারিকদের অনুকরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করে। আমি আপনাদের একটি সুন্দর কবিতা শোনাব। কবিতাটি আত্মকেন্দ্রিকমূলক। অনেক চোখ তোমাকে দেখছে, লিটল আইস আপন ইউ। দিন রাত্রি নিরবিচ্ছিন্নভাবে অনেক চোখ তোমাকে দেখছে, অনেক ছোট ছোট কৌতূহলী চোখ। তুমি যা বলছো তার প্রতিটি শব্দ দ্রুত শোষণ করে নিচ্ছে অনেক ছোট ছোট উৎসুক কান।
তুমি যা করছো তাই করার জন্য উন্মুখ হয়ে আছে অনেক ছোট ছোট হাত, এবং ওই ছোট্ট ছেলেটি স্বপ্ন দেখছে যে একদিন তোমার মতন হবে। তুমি ওই ছোট্ট ছেলেটির উপাস্য, তার কাছে তুমি বিজ্ঞতম। তার অনভিজ্ঞ মনে তোমার সম্পর্কে সন্দেহের কোনো ছায়াপাত ঘটেনি। গভীর বিশ্বাস আছে তোমার প্রতি। তোমার প্রতিটি বাক্য ও কর্মকে সে গ্রহণ করে। যখন সে বড় হবে তখন তোমার মতোই কথা বলবে আর কাজ করবে। এই বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকা সরল বালকটি বিশ্বাস করে তুমি সব সময়ই ঠিক। তাই সে দিন রাত্রি তোমাকেই লক্ষ্য করে। প্রতিদিন তোমার কাছে এই ছোট্ট ছেলেটির জন্য তুমি দৃষ্টান্ত স্থাপন করে চলেছ। অপেক্ষা করে আছে কবে বড় হয়ে সে তোমার মতন হবে। আপনিও পারবেন, আপনার মধ্যেও সেই ক্ষমতা আছে। অনেকেই পেরেছেন, যারা পেরেছেন তারা আমাদের মতনই সাধারণ মানুষ ছিলেন, আর অন্য কিছু নয়। শুধু একটু ভাবতে শিখুন, চিন্তাধারাকে উন্মুক্ত করুন, ওপেন টু অল করুন, অর্থাৎ সবার জন্য খুলে চিন্তা করুন। নিজের থেকে বাইরের দিকে চিন্তা করুন, বাইরের থেকে নিজের দিকে নয়। এক তরুণ দম্পতি তাদের বাচ্চা মেয়েকে একটি বাচ্চাদের দেখাশোনা করার জায়গায় রেখে দিয়ে নিজের কাজে যেত। বাচ্চাটিকে ছেড়ে যাওয়ার সময় বাবা মা বাচ্চার হাতে চুমু খেত এবং বাচ্চাটিও বাবা মাকে চুমু দিত। তারপর তারা হাত পকেট ঢুকিয়ে যেন চুমুকে পকেটে রেখে যে দিচ্ছে এইরূপ ভাব করত। বাবা মাকে ছেড়ে বাচ্চাটি যখন নিঃসঙ্গ বোধ করত তখন পকেট থেকে হাত বার করে গালের ওপর চেপে ধরত এবং তাতেই সে বাবা মায়ের স্পর্শ পেত। এইভাবে তারা পরস্পরের সান্নিধ্য ভোগ করত, যদিও সারাদিন তারা কাছাকাছি থাকার সুযোগ পেত না। কি সান্ত্বনাদায়ী চিন্তা! বাচ্চাদের অপরাধের প্রতি ঝোঁক দেখা দেয় কেন? যদি বাচ্চাকে শেখানো হয় পৃথিবীতে সবকিছুই মূল্য দিয়ে কেনা যায়, তবে তারা মনে করবে যে সততাও মূল্য দিয়ে কেনা যায়। ফলে তাদের নিকট সততার কোনো মূল্যই থাকে না। নির্দিষ্ট অবস্থান নেওয়ার অভ্যাস না শেখালে কোনো বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়া থেকে বিরত থাকে। অল্প বয়সে শেখানো উচিত যে জয়লাভ করাটাই সব থেকে বড় কথা নয়। এইটিকে একমাত্র লক্ষ্য করে সে যেন তেন প্রকারে জয়লাভের চেষ্টা করবে। শৈশব থেকেই বাচ্চারা যদি প্রয়োজন মতো সব পেয়ে যায় তবে ধারণা জন্মাবে যে সব জিনিস সে সহজেই পেয়ে যাবে। এই ধারণা তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে না। যখন খারাপ ভাষায় কথা বলবে তখন যদি মজা পেয়ে থাকেন তবে বাচ্চার ধারণা জন্মাবে যে সে যেন চালাক চতুর হয়ে উঠেছে। তার নৈতিক মূল্যবোধ জন্মাবার চেষ্টা করবেন না। 21 বছর বয়স হলে তাকে তার নিজস্ব মূল্যবোধ নির্ধারণ করতে দিন। সঠিকভাবে পথ নির্দেশ না করে তার সামনে কতগুলি পছন্দের তালিকা তুলে ধরুন। একথা কখনোই তাকে বলবেন না যে প্রত্যেকটি পছন্দের কতগুলি নির্দিষ্ট ফলাফল আছে। ভুল ধরিয়ে দিলে তার মানসিক বিকার ঘটতে পারে। এই আশঙ্কায় এই ভুল শোধরাবার চেষ্টা করবেন না। ফলে ভুল করার জন্য যখন সে পুলিশের হাতে গ্রেপ্তার হবে তখন মনে করবে যে সমস্ত সমাজই যেন তার বিরুদ্ধাচরণ করছে। জিনিসপত্র যেমন বই, জুতো, কাপড় চোপড় ইত্যাদি যখন এখানে ওখানে ফেলে রাখে সেগুলি যথাস্থানে তুলে রাখুন। ফলে তার মনে এই ধারণা গড়ে উঠবে যে সমস্ত দায়িত্বই যে অপরের উপর চাপিয়ে দিতে পারে। সে যা পড়তে, শুনতে বা দেখতে চায় তাই করতে দিন। খাওয়ার দিকে নজর দিন, কিন্তু সে নিজের ইচ্ছা মতো আবর্জনা দিয়ে মন ভরে ফেলুক এটা কিন্তু হবে না। সমবয়সী বন্ধুদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য যা করা দরকার তাই করতে দিন। তার উপস্থিতিতে নিজেরা ঝগড়া করুন। ফলে পরিবারে যখন ভাঙন ধরবে তখন সে আর আশ্চর্য হবে না। যত টাকা চাইবে
তত টাকাই দিন, অর্থের মূল্য সম্পর্কে সচেতন করবেন না। আপনাকে যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওকে যেন সেই কষ্ট পেতে না হয়। ইন্দ্রিয় তৃপ্তির উপাদান যেমন খাদ্য, পানীয়, স্বাচ্ছন্দ্য সব সময় বলা মাত্র যোগান দিন। এইসব না পেলে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে। তার বিরুদ্ধে প্রতিবেশী, শিক্ষক ইত্যাদি কিছু অভিযোগ করলে তারই পক্ষ সমর্থন করুন, কারণ তারা সবাই তার বিরুদ্ধে প্রতিকূল ধারণা পোষণ করেন। যখন সত্যিকারের বিপদে পড়বে তখন এই অজুহাত খাড়া করুন যে আপনি সাধ্যমতো চেষ্টা করেছিলেন কিন্তু বিশেষ কিছুই করতে পারেননি। শৃঙ্খলা মেনে চললে স্বাধীনতা খর্ব হয়। এই যুক্তিতে কখনো শৃঙ্খলা মানতে বাধ্য করবেন না। স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য দূর থেকে নিয়ন্ত্রণ করুন, পিতার অধিকারে নিজের কাছে রেখে নিয়ন্ত্রণ করবেন না। বাচ্চারা অল্প বয়সে যা পায় বড় হয়ে তাই সমাজে প্রতিদান দেওয়ার চেষ্টা করে। তবে আপনাদের বাচ্চারা দৈনন্দিন জীবনযাত্রা থেকে শিক্ষা গ্রহণ করার একটি কবিতা আপনাদের শোনায়। চিলড্রেন লার্ন হোয়াট দে লিভ। শিশু যদি কেবল নিন্দা শুনতে শুনতে বড় হয় তবে সে নিন্দা বন্ধ করতেই শিখবে। আবার যদি প্রশংসা শুনে বড় হয় তবে প্রকৃত মূল্য উপলব্ধি করতে শিখবে। যদি সে বেড়ে ওঠে নানা প্রতিকূলতার মধ্যে তবে তার লড়াই করার শক্তি যাবে বেড়ে। আর যদি তার পরিবার হয় সহনশীল সেও হয়ে উঠবে ধৈর্যশীল। শৈশব থেকে যদি কেবল উপহাসই পায় তবে সে হবে লাজুক। আর যদি পেয়ে থাকে ক্রমাগত উৎসাহ তবে তার আত্মবিশ্বাস যাবে বেড়ে। যদি বড় হয়ে ওঠে লজ্জাজনক আবহাওয়ায় তাহলে সে নিজেকে ভাববে দোষী। আর যদি পায় সকলের সমর্থন তবে সে নিজের ওপরই আস্থা রাখতে পারবে। শৈশবে যদি সুবিচার পায় তবে সে ন্যায় বিচার করতে শিখবে। নিরাপত্তার মধ্যে বাস করলে সে শিখবে বিশ্বাস করতে। শিশু যদি পায় বন্ধুত্ব ও স্বীকৃতি তবে সে পৃথিবীতে ভালোবাসার সন্ধান করবে। শিক্ষা, এডুকেশন, অজ্ঞতার থেকে শেখার অনিচ্ছায় লজ্জাজনক। অনুকরণীয় ব্যক্তিরা বাড়ন্ত বয়সে শিশুদের সততার মূল সম্পর্কে যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা কখনোই নষ্ট হয় না, এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। সব পেশাতেই তা সে ঠিকাদারি, আইন ব্যবসায়ী, হিসাব রক্ষক, রাজনীতিবিদ, পুলিশ অফিসার অথবা বিচারক যাই হোক না কেন সততার গুরুত্ব রক্ষিত হোক তা সকলেই চায়। নৈতিক শক্তি সততার থেকে অনেক বেশি শক্তিশালী। বস্তুতপক্ষে নৈতিক বিশুদ্ধতা হচ্ছে সততার ভিত্তিভূমি। তরুণদের মনকে সহজে প্রভাবিত করা যায় যখন তারা দেখে যে তাদের শিক্ষাগুরুরাই যেমন মাতা পিতা, শিক্ষক কিংবা রাজনৈতিক নেতারা লোককে ঠকিয়ে আত্মশ্লাঘা অনুভব করছেন, কিংবা হোটেল থেকে একটা তোয়ালে চুরি করে কিংবা রেস্তোরাঁ থেকে কাঁটা চামচ চুরি করে একটা খুব গৌরবজনক কাজ করেছেন বলে ভাব দেখাচ্ছেন। তখন কিন্তু বাচ্চাদের মনে নিম্নলিখিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা হতাশ হয়, তারা তাদের শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। অনেককে এরূপ করতে দেখলে তারা এই অসৎ ব্যবহারকে স্বীকৃতি দিতে শুরু করে, অর্থাৎ এই ব্যবহারকে স্বাভাবিক মনে করে তাই অনুসরণ করে। নিম্নমানের আদর্শ, পুয়ার রোল মডেলস। একদিন স্কুলে এক শিক্ষক একজন অল্প বয়সী ছেলেকে জিজ্ঞেস করলেন তার বাবা কিভাবে জীবিকা নির্বাহ করে। বালকটি জবাব দিল, আমি ঠিক জানি না, তবে অনুমান করি যে তিনি কলম, পেন্সিল, ছোট বাল্ব, টয়লেট পেপার ইত্যাদি তৈরি করেন, কারণ প্রতিদিনই বাড়ি ফিরে এলে তার টিফিনের বাক্স থেকে ওই জিনিসগুলি বেরোয়। ধরে নেওয়া হয় ওই জিনিসগুলি লোকটা চুরি করে। অসম তুলনা করার প্রবণতা, মেকিং আনফেয়ার কম্প্যারিজন। ন্যায্য তুলনা করলে তা ঠিক আছে, কিন্তু যদি অসম ব্যক্তির মধ্যে অন্যায্য তুলনা করা হয় তবে তুলনীয় ব্যক্তি হীনমন্যতার শিকার হয়। নিরপেক্ষ তুলনার ফলে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব জন্মায় এবং একজন অন্যজনের থেকে সব সময় ভালো করার চেষ্টা করে।
উচ্চ আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তিরা অপরের সঙ্গে প্রতিযোগিতা করেন না, তারা নিজেদেরকে কাজেকে উন্নত করার চেষ্টা করেন। তাদের প্রতিযোগিতা নিজেদের সঙ্গে। তারা তুলনা করেন তাদের সামর্থ্য এবং সেই সামর্থ্য অনুযায়ী কতটা কাজ করতে হবে এবং তা কতটা করতে পেরেছেন তার সঙ্গে তিনি তুলনা করেন। ব্যর্থতা ও সাফল্য, ফেলিয়ার অর সাকসেস আর রিপল এফেক্ট। সাফল্য আরো সাফল্যের জন্ম দেয়, ব্যর্থতা জন্ম দেয় আরো ব্যর্থতার। এই কথাটির মধ্যে অনেকটাই সত্য। খেলাধুলার ক্ষেত্রে দেখা যায় যখন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের মনোবল খুবই দুর্বল থাকে, কোনো না কোনো সময় এরকম হতেই পারে, তখন তার শিক্ষক কখনোই তাকে কোনো লড়াকু প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করতে দেবেন না। কারণ যদি খেলোয়াড়টি আবার পরাস্ত হয় তবে তার আত্মবিশ্বাস আরো কমে যাবে। আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য তার শিক্ষক তাকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন। এতে জিতলে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। পরের প্রতিদ্বন্দ্বী আরো একটু বেশি শক্তিশালী এবং এতে সাফল্য লাভ করলে আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। এইভাবে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়িয়ে তাকে শেষ প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করা হয়। প্রত্যেকবারের সাফল্যের ফলে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং পরবর্তী প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ সহজ হয়। এই কারণে যে কোনো ভালো প্রশিক্ষক, তা তিনি পিতামাতাই হন, শিক্ষক বা পরিদর্শক যেই হন না কেন, প্রথমে শিক্ষার্থীকে সহজ কাজ দিয়ে তাকে তৈরি করা শুরু করেন। একটি বিষয়ে ব্যর্থ হলেই বেশিরভাগ ব্যক্তি নিজেদেরকে সব বিষয়ে ব্যর্থ বলে ভাবতে শুরু করেন। তারা ঠিক বুঝতে পারেন না যে একটি বিষয়ে ব্যর্থতা সার্বিক ব্যর্থতা নয়। আমাকে বোকা বানানো হতে পারে, কিন্তু আমি তো বোকা নই। পিতামাতা, শিক্ষক ও তত্ত্বাবধায়করা সম্পূর্ণরূপে নিখুঁত কাজে অবাস্তব প্রত্যাশা করেন। আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস of perfection by parents, teachers and supervisors. ধরুন একটি ছেলে তার পরীক্ষার ফলাফলে 5টি A পেয়েছে ও একটি B। তার বাবা মা তাকে প্রথমেই জিজ্ঞাসা করবেন, সে B পেল কেন? ছেলেটি তখন কি ভাববে? সে তো B পাওয়ার জন্য তৈরি হয়নি। কিংবা তার বাবা মা কি B পাওয়ার জন্য অভিনন্দন জানাবে? মোটেই না। ছেলেটা শুধু চায় যে সে যে 5টা A পেয়েছে সেটা যেন স্বীকৃতি ও প্রশংসা পায়। বাবা মা ছেলের 5টা A পাওয়ার জন্য প্রশংসা ও স্বীকৃতি দেওয়ার পর অবশ্যই তাদের প্রত্যাশার কথা বলতে পারেন যে 6টি A পাওয়া তারা আশা করেন এবং তার জন্য কোনো সাহায্যের প্রয়োজন হলে তারা তা দিতে প্রস্তুত। যদি প্রত্যাশা কম থাকে তবে ছেলের কৃতিত্ব বাবা মায়ের প্রত্যাশার সঙ্গে তাল রেখে কমে আসবে। সেই রকম কর্মক্ষেত্রেও একজন কর্মী 100টি কাজ ঠিকঠাক করে, একটাতে ভুল করে। ঊর্ধ্বতন ব্যক্তি যদি ভুলটিকে বাড়িয়ে দেখেন তবে কর্মচারীর মনোবল ঠিক থাকবে না। কৃতিত্বের জন্য প্রাপ্য প্রশংসা দেওয়া হোক, কিন্তু বিচ্যুতিকে আগ্রহ করে প্রশংসা করলে কাজের মান কমে যাবে, তা ঠিক হবে না। শৃঙ্খলাবোধের অভাব, ল্যাক অফ ডিসিপ্লিন। শৃঙ্খলাবোধ কি? কোনো ত্রুটি বিচ্যুতি ঘটলে বা কোনো সমস্যা দেখা দিলে যে সংশোধনী পদক্ষেপ নেওয়া হয় তাকে কি শৃঙ্খলা বলে? কিংবা একজন মানুষের ইচ্ছা মতো কাজ করার স্বাধীনতাই কি শৃঙ্খলাবোধ? এইরূপ স্বাধীনতা কি ফলাফল নিরপেক্ষ? শৃঙ্খলা কি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়? শৃঙ্খলা নামে কি অন্যায় ব্যবহার হয়? শৃঙ্খলা কি স্বাধীনতাকে খর্ব করে? এর কোনোটি ঠিক নয়। শৃঙ্খলার অর্থ এই নয় যে একজন বাচ্চাদের মারধর করুন, এরকম করার অর্থ পাগলামি। শৃঙ্খলা হচ্ছে স্নেহসিক্ত দৃঢ়তা। এটি কোনো সমস্যা দেখা দেওয়ার আগেই তাকে বাধা দেওয়ার উপায়। শৃঙ্খলার দ্বারা কর্মোদ্যমকে সংহত করেও নির্দিষ্ট পথে পরিচালনা করে মহৎ কাজ সম্পাদন করা যায়। শুধু শৃঙ্খলা রক্ষার জন্য আপনি কাজ করেন না,
আপনি কাজ করেন যাদের ভালোবাসেন তাদের জন্য। শৃঙ্খলা আসলে ভালোবাসার কাজ। কখনো কখনো দয়ালু হওয়ার জন্য নির্দয় হতে হয়। সব ওষুধ সুস্বাদু হয় না, অস্ত্রোপচার যন্ত্রণাবিহীন হয় না, কিন্তু আমাদের এগুলি সহ্য করতেই হয়। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। জিরাফ বৃহৎ আকারের জন্তু। মা জিরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা প্রসব করে। হঠাৎ বাচ্চাটি মাতৃগর্ভের আরাম থেকে শক্ত মাটির ওপর পড়ে যায়। মাটিতে পড়তেই উঠতে চায় না। মা জিরাফ তখন বাচ্চাটির পিছনে গিয়ে জোরে লাথি মারে। বাচ্চাটি উঠে দাঁড়ায়, কিন্তু তার পা তখনও দুর্বল, টলমল করে, ফলে বাচ্চাটি পড়ে যায়। মা জিরাফ কিন্তু আবার কাছে গিয়ে জোরে লাথি মারে। বাচ্চাটি উঠে দাঁড়ায়, কিন্তু আবার পড়ে যায়। মা আবার লাথি মারে। এইভাবে যতক্ষণ পর্যন্ত বাচ্চাটি চলতে না পারছে ততক্ষণ পর্যন্ত তার মা তাকে লাথি মেরে চলে। জানেন কেন? কারণ মা জিরাফ জানে যে পায়ের ওপর দাঁড়িয়ে এই বাচ্চাটাকে বেঁচে থাকতে হবে, তা না হলে জঙ্গলের সাপদরা তাকে খেয়ে ফেলবে। অচিরেই সে হবে মাংসাশী জানোয়ারদের খাদ্য। এখন প্রশ্ন, মা জিরাফ কি ভালোবেসে লাথি মেরেছে? অবশ্যই তাই। যে বাচ্চারা স্নেহশীল ও শৃঙ্খলা পরায়ণ পরিবেশ মানুষ হয়, তারা বাবা মায়ের প্রতি বেশি শ্রদ্ধাশীল হয় এবং আইন অমান্যকারী নাগরিক হয়। উল্টোটাও সমান সত্য। যে এডগার হুভার বলেছেন, যদি প্রত্যেক পরিবারে শৃঙ্খলা মেনে চলা হয় তবে অপ্রাপ্ত বয়স্কদের অপরাধ প্রবণতা 95% কমে যাবে। সুবিচক পিতামাতা শৃঙ্খলা রক্ষার জন্য ছেলে মেয়ের সাময়িক অসন্তোষকে ভয় করে না। শৃঙ্খলা বোধই স্বাধীনতার আনন্দ দেয়। কোনো বাচ্চাকে তার ইচ্ছা মতো পুরো এক বাক্স চকলেট খেতে দিলে সে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু যদি দৈনিক একটি দুটি করে চকলেট খেতে দেওয়া হয় তবে সে চকলেট উপভোগ করতে পারবে এবং বেশ কিছুদিন ধরে আর অসুস্থও হবে না। ফলাফলের প্রতি নজর না দিয়ে খুশি মতো কাজ করতে আমাদের প্রবৃত্তি আমাদের প্ররোচিত করে। আকাঙ্ক্ষা অনুযায়ী সম্পূর্ণ ভোগের মধ্যেই স্বাধীনতা নেই। স্বাধীনতা আছে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণের মধ্যে। এপিকটেটাস বলেছিলেন, নিজের মতো করে নিজের কাজ করায় স্বাধীনতা বলে। এরূপ ভুল ধারণা প্রচলিত আছে। মানুষ যা চায় সব সময়ে তা পায় না। অনেক সময় উচ্চ মূল্যবোধ ও শৃঙ্খলা বোধের সুবিধাগুলি উপলব্ধি করা সহজ হয় না। মনে হতে পারে যে উল্টোটা করাই বোধহয় বেশি লাভজনক, সুবিধাজনক ও উপভোগ্য, কিন্তু অসংখ্য উদাহরণ আছে যখন মানুষ শৃঙ্খলার অভাবে সাফল্য থেকে বঞ্চিত হয়েছে। শৃঙ্খলা মেনে চলতে গিয়ে মনে হতে পারে যে এটি যেন আমাদের টেনে নামাচ্ছে, যখন প্রকৃতপক্ষে এটি আমাদের উপরে উঠিয়ে দিয়েছে। শৃঙ্খলার কাজই তাই। তাহলে আপনাদেরকে একটি বাবা একটি ছেলের গল্প শোনাচ্ছি। একটি ছেলে তার বাবার সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল। ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলো, ঘুড়িটি কিসের জোরে উপরে উঠছে? বাবা জবাব দিলেন, সুতোর জোরে। ছেলেটি বলল, কিন্তু বাবা, সুতো তো ঘুড়িটাকে নিচের দিকে টেনে রেখেছে। বাবা তখন ছেলেকে ভালো করে লক্ষ্য করতে বলে সুতোটা ছিঁড়ে দিলেন। ঘুড়িটির কি হলো? অবশ্যই মাটিতে নেমে এলো। জীবনের ক্ষেত্রে এই কথা সত্য। কখনো কখনো যা আমাদের নিচের দিকে টেনে নামাচ্ছে বলে মনে হয়, সেটিকেই কিন্তু আমাদের উঠতে সাহায্য করছে। শৃঙ্খলা বোধও একই কাজ করে। মুক্তি চাই? সবসময় এই আক্ষেপ শোনা যায়, মুক্ত হতে চাই। রেল লাইনের বাইরে গেলেই ট্রেন মুক্ত, কিন্তু তারপর যাবে কোথায়? যদি প্রত্যেকেই নিজের সুবিধা মতো গাড়ি চালায়, ট্রাফিক আইনের তোয়াক্কা না করে, তবে তা কি স্বাধীনতা বলা যাবে? না বলা হবে বিশৃঙ্খলা। আইন মেনে আমরা আসলে স্বাধীনতা ভোগ করছি। স্নেহশীল কঠোরতা। আলোচনা সভায় অংশগ্রহণকারী অনেককেই আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছি, আপনার ছেলের 105 ডিগ্রি জ্বর, কিন্তু সে ডাক্তারের কাছে যেতে চাইছে না,
আপনি কি করবেন? সবাই এক উত্তর দিয়েছেন। অবশ্যই ডাক্তার ডাকতে হবে। তার ছেলে যাই বলুক না কেন, কারণ ছেলের ভালোর জন্যই ডাক্তার দেখানো প্রয়োজন। বাবা মার কর্তব্য ছেলে মেয়েদের নিকট জনপ্রিয় হওয়া নয়। রাহাজানির জন্য এক আসামিকে জেলবাসের আদেশ দেওয়ার পর জজ জিজ্ঞেস করলেন, আসামির কিছু বলার আছে কিনা? আসামি বলল, আমার অনুরোধ, আমার বাবা মাকেও জেলে পাঠিয়ে দিন। জজের প্রশ্নের উত্তরে আসামি জবাব দিল, আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে একজনের একটি পেন্সিল চুরি করেছিলাম। আমার বাবা মা এ বিষয়ে আমাকে কিছু বলেননি। পরে একটা পেন চুরি করলাম, তখনও তারা চুপ করে থাকলে। তারপর আমি স্কুল থেকে এবং প্রতিবেশীদের বাড়ি থেকে অনেক জিনিস চুরি করতে থাকলাম। শেষ পর্যন্ত এটি একটি অভ্যাসে পরিণত হলো। বাবা মা সবই জানতেন, কিন্তু এ বিষয়ে তারা কখনোই কিছু বলেননি। আমার সঙ্গে যদি কারুর জেলে যাওয়া উচিত বলে মনে হয়, তবে তাদেরই যাওয়া উচিত। ছেলেটি ঠিক কথাই বলেছে। বাবা মা তাদের কর্তব্য পালন না করার জন্য, ছেলের কৃতকর্মের জন্য তারাও সমানভাবে দায়ী। যদিও ছেলেটির দায় কম নয়। ছেলে মেয়েদের পছন্দ মতো বেছে নেওয়ার দায়িত্ব দিতে হবে, কিন্তু সেই সঙ্গে তারা যেন সঠিক পথে চলার নির্দেশও পায়, তা না হলে বিপদে পড়বে। সম্পূর্ণ মানসিক ও শারীরিক প্রস্তুতি আত্মশৃঙ্খলা ও আত্মত্যাগের উপর নির্ভর করে। আমেরিকান ফ্যামিলি অ্যাসোসিয়েশনের জার্নালে লেখা হয়েছিল, বাবা মা সপ্তাহে গড়পড়তা 15 মিনিটের মতো সময় ছেলে মেয়েদের সঙ্গে অর্থপূর্ণ কথাবার্তায় ব্যয় করে। তারপর ছেলেমেয়েরা তাদের বন্ধু বান্ধব ও টিভি থেকেই মূল্যবোধের শিক্ষা পায়। নিজেকে প্রশ্ন করুন, শৃঙ্খলা ব্যতীত একজন জাহাজের ক্যাপ্টেন কি দক্ষভাবে জাহাজ চালনা করতে পারেন? একজন অ্যাথলিট কি প্রতিযোগিতায় জিততে পারেন? একজন বেহালা বাদক কি কোনো কনসার্টে ভালোভাবে বাজাতে পারেন? উত্তর হবে কখনোই না। তাহলে আর আমরা শৃঙ্খলার প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন করি কেন? শৃঙ্খলা ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে কাজে কৃতিত্ব দেখানোর জন্য অপরিহার্যভাবে প্রয়োজন। আজকে এক ধরনের মনোভাব দেখা যাচ্ছে, যা ভালো মনে করো তাই করো। অনেক সময় বাবা মায়েরা নিরীহভাবে বলে, আমার বাচ্চারা কি করছে তাতে আমার আগ্রহ নেই, তারা সুখে থাকুক, এই আমরা চাই, সেইটাই বড় কথা। আমার প্রশ্ন, আপনি কি জানতে চাইবেন না তারা কিসে সুখী হবে? রাস্তায় লোকজনকে মেরে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়ার মধ্যেও এক ধরনের বিকৃত সুখ উপভোগ করে থাকে কোনো ব্যক্তি। সুতরাং কিসে সুখ পাওয়া যায় সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও দায়িত্ববোধের ওপর সুখ ও সুখ পাওয়ার উপায়গুলিকে নির্ভর করে। যা ইচ্ছা তাই করো, এই রকম কথা প্রায় শোনা যায়। উল্টো করে বললে বলা যায় যে, কাজ করছো সেই কাজ পছন্দ করো। অনেক সময় আমরা পছন্দ করি বা না করি, আমাদের যা করা উচিত তাই করতে হয়। যে মা বাইরে কাজ করেন, তিনি সারাদিন কাজ করে বাড়ি ফিরে এসেও ঘরকন্নার কাজ, বাচ্চার দেখাশোনার কাজ করে ক্লান্ত হয়ে শুতে যান। মাঝরাত্রে বাচ্চা কাঁদলে ওঠার ইচ্ছা হয় না ঠিকই, কিন্তু তবুও উঠতে হয়। কেন ওঠেন? 3টি কারণে তাকে উঠতে হয়: বাচ্চার জন্য ভালোবাসা, কর্তব্যবোধ এবং দায়িত্ববোধ। আমরা কেবল ভাবাবেগ সম্বল করে বাঁচতে পারি না। বয়স যাই হোক না কেন, আমাদের শৃঙ্খলা বোধ আনতেই হয়। জীবনে সফল হতে গেলে আমাদের যে কাজ করতে ইচ্ছা হয় সেই কাজ না করে যে কাজ করতে উচিত সেই কাজ করাই বাঞ্ছনীয়। এইভাবে ইচ্ছাকে নির্দিষ্ট পথে চালিত করে শৃঙ্খলার প্রয়োজন ঘটানো হয়। বাবা মা, শিক্ষক এবং তদারককারীরা বাচ্চাদের লেবেল দিয়ে দেন কিংবা তাদের সম্ভাবনাকে খর্ব করেন। লেবেলিং অ্যান্ড পুট ডাউনস বাই প্যারেন্টস, টিচার্স অ্যান্ড সুপারভাইজার্স। বাবা মা কখনো কখনো বাচ্চাদের সম্পর্কে লঘুভাবে অথবা স্নেহের সঙ্গে অপদার্থ, বোকা ইত্যাদি অভিধা প্রয়োগ করে থাকেন। এই ধরনের অভিধা বা লেবেল
জীবনের মতো ছেলেটির গায়ে সেটে যায়। আর এইভাবে মার্কা মারা হয়ে গেলে অবচেতন মনে তারা বাবা মায়ের কথাকেই সত্য বলে মেনে নিয়ে জীবনে তাই প্রমাণ করে। ভারতে বর্ণ বিভাগ এইরূপ অভিধা দিয়েই উঁচু নিচু মানসিকতা সৃষ্টি করেছে এবং উচ্চ ও নিচ বর্ণ এইভাবেই ভাগ হয়ে গেছে। বাবা মা বাচ্চাদের সম্পর্কে কিছু কিছু মন্তব্য করে তাদের অবনমিত করে রাখেন। মন্তব্যগুলি হলো, তুমি বোধশক্তিহীন, তুমি কোনো কাজই ঠিক মতো করতে পারো না, তোমার মধ্যে কোনো সার পদার্থই নেই, তুমি একটা অপদার্থ, একটা গাধা। যথার্থ মূল্যবোধে শিক্ষিত করা, টিচিং দ্য রাইট ভ্যালুস। অনেক সময় আমরা আমাদের পরিবারে কিংবা সংস্থায় নিতান্ত নির্দোষভাবে কিংবা বেখেয়ালে সঠিক মূল্যবোধ শেখাতে গিয়ে ভুল শিখিয়ে ফেলি। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা বাড়িতে ছেলে মেয়েদের কিংবা অফিসে ব্যক্তিগত কর্মচারীদের মিথ্যা বলে থাকি। বলে দাও আমি এখানে এখন নেই, ডাকে চেক পাঠিয়ে নিয়েছি। আমরা আমাদের বাবা মা, শিক্ষক এবং কর্মক্ষেত্রে তত্ত্বাবধায়কদের নিকট চারিত্রিক ও ব্যবহারিক সততা শিখতে চাই, কিন্তু অনেক সময় হতাশ হতে হয়। এরূপ ছোটখাটো মিথ্যা বলতে বলতেই লোক পেশাদার মিথ্যাবাদী হয়ে যায়। অন্যকে মিথ্যা বলতে শেখানোর সময় আমাদের খেয়াল থাকে না যে একদিন ওরা আমাদের কাছেই মিথ্যা বলবে। যেমন একজন সেক্রেটারি তার উপরওয়ালাকে অসুস্থ বলে ছুটি নিয়ে বাজার করতে গেলে হতেই পারে যে উপরওয়ালার নির্দেশে মিথ্যে বলা অভ্যাস করে সে এখন মিথ্যা বলায় পারদর্শী হয়ে উঠেছে। একটি ইতিবাচক আত্মসম্মান বোধ গড়ে তোলার পদ্ধতি, স্টেপস টু বিল্ডিং আ পজিটিভ সেলফ এস্টিম। দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা, টার্ন স্কার্স ইন্টু স্টার্স। যারা জীবনের নেতিবাচক অবস্থাকে ইতিবাচক করেছেন, প্রতিকূল অবস্থাকে অনুকূল অবস্থায় রূপান্তরিত করেছেন, পথের অবরোধকে উন্নতির সোপানে পরিবর্তিত করেছেন, তাদের জীবন কাহিনী পাঠ করা প্রয়োজন। হতাশা এবং ব্যর্থতা তাদের নিচে নামিয়ে দিতে পারেনি। বেথোভেন কিছু শ্রেষ্ঠ সুর সৃষ্টি করেছেন। তার অসুবিধা কি ছিল? তিনি ছিলেন বধির। প্রকৃতিকে নিয়ে কিছু শ্রেষ্ঠ কবিতা লিখেছেন মিল্টন। তার বাধা কি ছিল? তিনি ছিলেন অন্ধ। আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের একজন। তার অসুবিধা ছিল তিনি চাকাওয়ালা চেয়ারে বসেই ঘোরাফেরা করতেন। তিনি ছিলেন খঞ্জন। উইলমা রুডলফের কাহিনী, দ্য উইলমা রুডলফ স্টোরি। টেনেসির এক গরিব পরিবারের মেয়ে উইলমা 4 বছর বয়সে স্কারলেট ফিভারের সঙ্গে ডবল নিউমোনিয়া এবং শেষে পোলিওর আক্রমণে তার পা দুটি হয়ে গেল অকেজ। পায়ে লোহার জুতো পরে থাকতো সে। ডাক্তার বলল জীবনে আর মাটিতে পা রাখতে পারবে না উইলমা। কিন্তু উইলমার মা তাকে উৎসাহিত করতেন, বলতেন, ভগবান প্রদত্ত ক্ষমতা, অধ্যবসায় ও বিশ্বাস থাকলে সে যা চাই তাই করতে পারবে। উইলমা বলল, আমি দৌড়ে পৃথিবীর দ্রুততম মেয়ে হতে চাই। 9 বছর বয়সে ডাক্তারের উপদেশ অগ্রাহ্য করে পায়ের লোহার জুতো খুলে সে মাটিতে পা রাখল। 13 বছর বয়সে প্রথম দৌড় প্রতিযোগিতায় নামলো এবং এলো সবার শেষে। তারপর তার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দৌড় প্রতিযোগিতা, সবগুলিতেই সে স্থান পেল শেষের দিকেই। শেষ পর্যন্ত একদিন এলো যখন সে হলো প্রথম। 15 বছর বয়সে টেনেসি সেন্ট ইউনিভার্সিটিতে এড টেম্পল নামে এক কোচের দেখা পেলেন। উইলমা তাকে বলল, আমি দৌড়ে পৃথিবীর দ্রুততম মেয়ে হতে চাই। টেম্পল বলল, তোমার এই উদ্দীপনা তোমাকে কেউ থামাতে পারবে না, তাছাড়া আমি তোমাকে সাহায্য করব। তারপর একদিন উইলমা অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য এলো। যারা সব থেকে ভালো তারাই অলিম্পিকে সুযোগ পায়। উইলমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জুট্টা হাইনে নামে একজন মহিলা, যে কখনো কারোর কাছে পরাস্ত হয়নি। প্রথমে ছিল 100 মিটার দৌড়। উইলমা জুট্টাকে হারিয়ে প্রথম স্বর্ণপদকটি জিতে নিল। দ্বিতীয় প্রতিযোগিতা ছিল 200 মিটার দৌড়। এটিতেও উইলমা জুট্টা হাইনকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতে নিল।
তৃতীয় প্রতিযোগিতা 400 মিটার রিলে দৌড়। এখানেও তার প্রতিদ্বন্দ্বী জুট্টা হাইনে। রিলে দৌড়ে সবচেয়ে দ্রুত যে দৌড়ায় সে শেষের 400 মিটার দৌড়ে থাকে এবং তাদের ওপরেই তাদের দলের ভাগ্য নির্ভর করে। প্রথম 3 জন ঠিক মতো দৌড়ালো এবং ব্যাটন হস্তান্তরও সহজভাবে হলো, কিন্তু উইলমার সময় যখন এলো তখন ব্যাটন নিতে গিয়ে সেটি তার হাত থেকে পড়ে গেল। উইলমা দেখল জুটটা তীরের মতো বেরিয়ে গেল। উইলমা ব্যাটনটি কুড়িয়ে নিয়ে যন্ত্রচালিতের ন্যায় দৌড়ালো এবং জুটটাকে তৃতীয়বার পরাস্ত করে তৃতীয় স্বর্ণপদক জয় করল। উইলমার কৃতিত্ব ইতিহাস হয়ে গেল। 1960 সালের অলিম্পিকে একটি পক্ষাঘাতগ্রস্ত মেয়ে পৃথিবীর দ্রুততম মহিলা রূপে স্বীকৃত হল। উইলমার কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে সফল ব্যক্তিরা বাধা বিপত্তি নেই বলে সাফল্য অর্জন করেন না, তারা বাধা বিপত্তি সত্ত্বেও সফল হন। যারা প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করতে পারেন তাদের কাহিনী শুনে বা পড়ে আমরা কি অনুপ্রাণিত হই না? নিয়মিতভাবে যদি আমরা এই ধরনের জীবনী বা আত্মজীবনী পড়ি তাহলে কি আমরা অনুপ্রেরণা পাব না? বুদ্ধিমানের অজ্ঞতা। লার্ন ইন্টেলিজেন্ট ইগনোরেন্স। আমরা কি করতে পারি এবং কি করতে পারি না সে বিষয়ে আমাদের শিক্ষা আমাদের অবহিত করে। হেনরি ফোর্ড এক প্রসঙ্গে বলেছিলেন, আমি সেই রকম লোক খুঁজছি যাদের কাজ সম্পর্কে অজ্ঞ থাকার অফুরন্ত ক্ষমতা আছে। হেনরি ফোর্ডই প্রথম V8 ইঞ্জিন তৈরি করেছিলেন। তার বিশেষ আনুষ্ঠানিক শিক্ষা ছিল না এবং 14 বছর বয়সের পরে আর স্কুলে যাননি। তিনি বুদ্ধি দিয়ে বুঝতে পারছিলেন যে V8 ইঞ্জিনের যথেষ্ট প্রয়োজন, কিন্তু তিনি জানতেন না কিভাবে ইঞ্জিন তৈরি করতে হবে। তিনি তার উচ্চ যোগ্যতা সম্পন্ন ও শিক্ষিত কর্মীদের ডেকে ওই ইঞ্জিন তৈরির কথা বললেন, কিন্তু তারা বললেন V8 ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। কিন্তু হেনরি ফোর্ড জোর দিয়ে বললেন যে তার V8 ইঞ্জিন চাই। কয়েক মাস পরে হেনরি ফোর্ড আবার তা লোকেদের জিজ্ঞাসা করলেন যে V8 ইঞ্জিন তৈরি হয়েছে কিনা। তারা জবাব দিলেন, আমরা জানি কি করা যেতে পারে এবং কি করা যাবে না। V8 তৈরি করা একদম অসম্ভব। এইভাবে কয়েক মাস চলল, কিন্তু তা সত্ত্বেও হেনরি ফোর্ড জিদ ধরে রইলেন, আমার V8 ইঞ্জিন চাই। এর কিছুদিন পরে সে লোকেরাই V8 ইঞ্জিন তৈরি করে দিল। কি করে সম্ভব হলো? পুঁথিগত বিদ্যা যে সম্ভাবনার সীমা নির্ধারণ করে দিয়েছিল, এই আবিষ্কারকরা যখন সেই সীমা ছাড়িয়ে তাদের কল্পনাকে বিস্তার করে দিলেন তখনই তা সম্ভব হলো। পুঁথিগত শিক্ষা কতদূর করা যায় তা জানিয়ে দেয়, কিন্তু কখনো কখনো এই সীমারেখা ঠিক হয় না। ভ্রমর, দ্য বাম্বল বি। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিজ্ঞানীরা বলেন ভ্রমরের শরীর বেশ ভারী এবং তুলনায় ডানার বিস্তার অনেক ছোট। বায়ুগতিশাস্ত্র অনুসারে ভ্রমর উড়তে পাবার কথা নয়, কিন্তু ভ্রমর এই তত্ত্ব জানে না এবং দিব্য উড়ে বেড়ায়। নিজের সীমাবদ্ধতা না জেনে কাজ করতে গিয়ে আচার্য হয়ে যাবেন নিজের কৃতিত্বে। পিছন ফিরে তাকিয়ে বিশ্বাসই করতে চাইবেন না যে আপনার কোনো সীমাবদ্ধতা ছিল। মানুষ সীমাবদ্ধতার ধারণা নিজেই তৈরি করে। শিক্ষা যেন সীমাবদ্ধতা আরোপ না করে। যারা টাকা বা জিনিসপত্র দিয়ে প্রতিদান দিতে পারবেন না তাদের জন্য কিছু করুন। ডু সামথিং ফর আদার্স হু ক্যান নট রিপে ইউ ইন ক্যাশ অর কাইন্ড। ডক্টর কার্ল মেনিনজার নামে একজন বিশ্ববিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞকে জিজ্ঞেস করা হয়েছিল, স্নায়বিক বৈকল্য হতে হচ্ছে এইরকম একজন ব্যক্তিকে আপনি কি উপদেশ দেবেন? শ্রোতারা আশা করেছিলেন যে ডাক্তার মেনিনজার একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলবেন, কিন্তু তিনি তা বললেন না। তিনি বললেন, আমি পরামর্শ দেব যে ভদ্রলোক যেন বাড়িতে তালা দিয়ে শহরের অন্য প্রান্তে গিয়ে যাদের সাহায্যের প্রয়োজন এইরকম মানুষদের সাহায্য করেন। এইভাবেই আমরা নিঃস্বার্থভাবে
কাজ করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ সময় নিজেরাই নিজেদের অসুবিধা সৃষ্টি করি। প্রত্যেকেরই স্বেচ্ছাসেবী হওয়া উচিত। এর দ্বারা নিজের যোগ্যতা সম্পর্কে বিশ্বাস তৈরি হয়। অপরের নিকট যেমন আমরা সাহায্য প্রত্যাশা করি, তেমনি অনেকে সাহায্য করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। এই বোধ থেকেই আত্মসম্মান বোধ জন্মায়। প্রতিদানে কিছু প্রত্যাশা না করে অপরকে দেওয়ার মধ্য দিয়ে আত্মসম্মান বোধ উন্নত হয়। শুধু পাওয়া নয়, দেওয়ার মধ্যেই আছে বলিষ্ঠ ব্যক্তিত্বের লক্ষণ। প্রশংসা করার ও গ্রহণ করার শিক্ষা দরকার। লার্ন টু গিভ অ্যান্ড রিসিভ কমপ্লিমেন্টস। আন্তরিকভাবে প্রশংসাসূচক কথা বলার কোনো সুযোগ হারাবেন না। স্মরণ রাখবেন, এখানে মূল কথা হলো আন্তরিকতা। অন্য যখন আপনাকে প্রশংসাসূচক কিছু বলেন, তখন ষষ্ঠপূর্ণ মাধুর্য ও ঔদার্যের সঙ্গে বলুন, ধন্যবাদ। এটিকেই বিনয়ের লক্ষণ বলে। দায়ভার গ্রহণ করুন। অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। আমাদের ব্যবহার ও কাজের সমস্ত দায়িত্বই গ্রহণ করা দরকার এবং কোনো অজুহাত দেখানো থেকে বিরত থাকাই উচিত। বিষয়টি ভালো লাগে না বলে যে ছেলে পরীক্ষায় ফেল করেছিল, তার মতো যেন না হতে হয়। এই অজুহাত দিয়ে ছেলেটি কার বেশি ক্ষতি করছে? আমাদের কাজের দায়ভার নিতেই হবে এবং অপরের ওপর দোষারোপ করা বন্ধ করতে হবে। তাহলেই আমাদের উৎপাদনশীলতা এবং জীবনযাত্রার মান উন্নত হবে। জন এফ কেনেডি বলেছেন, আমাদের অধিকার দায়বদ্ধতার থেকে বেশি হতে পারে না। নাগরিকদের দায়িত্ব পালিত না হলে অধিকারের রক্ষাও মুশকিল হয়ে পড়ে। অজুহাত ছাড়া অজুহাত খাড়া করলে সমস্যাটি জটিল হয়ে ওঠে। আমাদের দায়িত্ব আছে নিজের প্রতি, পরিবারের প্রতি, কাজের প্রতি, সমাজের প্রতি, পরিবেশ সম্পর্কে। আমরা সবুজায়নে সাহায্য করতে পারি, ভূমিক্ষয় রোধে সাহায্য করতে পারি, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে পারি। আমরা এবং বেপরোয়াভাবে বাস করতে পারি না, যেন মনে হয় যে আমাদের জন্য আর একটা পৃথিবী আছে যেখানে চলে যেতে পারি। আমাদের প্রতিদিনই কিছু করা উচিত যা পৃথিবীকে ভালোভাবে বাসোপযোগী করে তুলতে পারে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের তত্ত্বাবধায়ক। আমরা যদি দায়িত্বশীল না হই, তবে কেমন করে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে? যদি মানুষের গড়পড়তা আয়ু হয় 75 বছর এবং আপনার বয়স এখন হয় 40 বছর, তবে বাকি 35 বছর প্রত্যেকটি দিন আপনি কি করবেন? অবশ্যই দায়িত্বশীল মানুষদের মতো কাজ করে নিজেদের উপযোগিতা প্রমাণ করা প্রয়োজন। শৃঙ্খলা অনুশীলন করুন। প্র্যাকটিস ডিসিপ্লিন। শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করলে আনন্দ নষ্ট হয় না, বরং আরো আনন্দের ভিত্তি তৈরি হয়। প্রতিভা এবং সামর্থ্য থাকা সত্ত্বেও অনেককে ব্যর্থ হতে দেখা যায়। তাদের নৈরাশ্য ব্যবসা, স্বাস্থ্য এবং অপরের সঙ্গে সম্পর্ককেও ব্যাহত করে। তারা তাদের অবস্থার জন্য ভাগ্যকে দোষ দেয়, কিন্তু বোঝে না যে শৃঙ্খলার অভাবের ফলে অনেকগুলি সমস্যার সৃষ্টি হয়েছে। লক্ষ্যকে স্থির করুন। সেট গোলস। সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে পথের নিশানা করা সহজ হয় এবং লক্ষ্যে পৌঁছালে একটি কাজ সুসম্পাদনের আনন্দ পাওয়া যায়। কিন্তু লক্ষ্যের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্দেশ্য সাধনে দৃঢ়তা এবং ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা শক্তি। এগুলি জীবনকে অর্থপূর্ণ করে এবং পরিপূর্ণতার আনন্দ দান করে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে আমরা কি লাভ করলাম, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কতটা পারদর্শী হলাম। এই শোভনতার সঙ্গে উপযুক্ত হয়ে ওঠা একটি সুন্দর অনুভূতি সৃষ্টি করে। এই অনুভূতি আমাদের আত্মমর্যাদাবোধ। লক্ষ্য স্থির করার জন্য বাস্তববাদী হওয়া প্রয়োজন। অবাস্তব লক্ষ্য অপূর্ণ থেকে যায়, ফলে আমাদের আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। বাস্তবানুক লক্ষ্য উৎসাহ বর্ধন করে এবং আত্মসম্মানের ভিত্তি নির্মাণ করুন। দৃঢ় নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। অ্যাসোসিয়েট উইথ পিপল অফ হাই মোরাল ক্যারেক্টার।
জর্জ ওয়াশিংটন বলেছেন, সদ্গুণ সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে নিজেকে যুক্ত করলে সুনাম বাড়বে। কুসংসর্গের থেকে একলা থাকা অনেক ভালো। বন্ধুত্বের পরীক্ষা। বন্ধুত্বের চাপে অনেক সময় নেতিবাচক প্রভাব পড়ে। অনেক সময় আপনি আমার বন্ধু নন ইত্যাদি কথা আমাদের দুর্বল করে দেয়। কিন্তু সত্যি যারা বন্ধু তারা কখনোই চান না যে বন্ধুর ক্ষতি হোক। আমি যদি কোনো বন্ধুকে বেশি মদ্যপান করতে দেখি তাহলে তাকে সেই সময় কিছুতেই গাড়ি চালাতে দেব না। আমি বন্ধুত্ব হারাতে রাজি আছি, কিন্তু বন্ধু হারাতে নয়। আমরা প্রায় দেখি নিজের মতো অন্যদের নিকট গ্রাহ্য হবে, এই আশায় অনেকে ভুল জিনিসকেও সমর্থন করে। এতে আত্মমর্যাদা বোধের অভাবই সূচিত হয়। বন্ধুত্বের চাপ অনেক সময় বন্ধুত্বের পরীক্ষায় পরিণত হয়। যে বন্ধুরা চাপ সৃষ্টি করে বিপদের সময় তাদের পাওয়া যায় তো? আপনাকে সাহায্য করার জন্য তারা কতদূর যেতে পারে? তার থেকেও বড় প্রশ্ন, চাপ দেওয়ার সময় যদি তাদের চরিত্রে বন্ধুর প্রতি দায়িত্ববোধ না থাকে, আপনি বিপদে পড়লে সেই দায়িত্ববোধ জাগবে, এ কথা কি বলা যায়? তাই দৃঢ় নৈতিক চরিত্রে মানুষের সংস্পর্শে থাকলে নিজের আত্মমর্যাদা বোধও তৈরি হয়। বন্ধুত্বের চাপ। দলের মধ্যে থাকলে অন্যের চাপে সৎ ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ইচ্ছা কমে যায়, কারণ স্পষ্টতই তখন সাহস ও চরিত্র থাকে না। অনেকের ইচ্ছার সঙ্গে আপোষ করে নিতে হয়। এই রকম আপোষ করে নিলে ঝামেলাও কম। সবার ইচ্ছার সঙ্গে সহমত হতে পারলে বন্ধুদেরও খুশি রাখা যায়, আর উপহাসাস্পদ হওয়ার ঝুঁকিও থাকে না। এখানেই আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিজেদের পৃথক করে একটি গণ্ডি টেনে দেয়। সবার সঙ্গে একসাথে চলার গণ্ডি টেনে দেয়। সবার সঙ্গে একসাথে চলার প্রবণতায় বালক ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। উদাহরণ, স্কুলের বাচ্চারা একসঙ্গে একরকম কাজ করে, কারণ একজন আলাদা হলে সে এই উপহাসপদ হবে। অনেক সময় জানা থাকলেও জবাব দেয় না, কারণ অন্যেরা তাকে নিয়ে মজা করবে। সহকর্মীদের খুশি রাখতে কারখানার ভালো কর্মীরাও তাদের উৎপাদন কম রাখে। আধিক্যহীনতা। অনেকে বলেন, বেশি না হলে ঠিক আছে, একটু পরীক্ষা করে দেখি, তারপর না হয় ছেড়ে দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কম পরিমাণে হলে কি সেটা ভালো? উদাহরণ দেওয়া যায়, অনধিক মাত্রায় ঠকানো ভালো, মিথ্যা বলা, চুরি করা, মাদক গ্রহণ করা, কেলেঙ্কারিতে জড়িত হওয়া। অনেকে আবার প্রায় দাবি করেন, যখনই মনে করব তখনই ছেড়ে দিতে পারি। কিন্তু তারা বোঝেন না যে এই ছেড়ে দিতে পারি কিন্তু দিচ্ছি না একটি নেতিবাচক মনোভাব। এটি ইচ্ছা শক্তির থেকে ক্ষমতাশালী। বাইরের শক্তি নয়, অন্তরের শক্তির দ্বারা পরিচালিত হয়। বিকাম ইন্টারনালি ড্রাইভেন, নট এক্সটার্নালি ড্রিভেন। একদিন সকালে কোনো এক ব্যক্তি প্রসন্ন চিত্তে ঘুম থেকে উঠে ফোন করে আমাকে বললেন, আরে, আপনি পৃথিবীর মহান ব্যক্তিদের একজন। আপনি খুব ভালো কাজ করছেন এবং আপনাকে আমার বন্ধু বলে পরিচয় দিতে পারলে আমি খুব সম্মানিত বোধ করব। এই কথা শুনে আমার কি মনে হবে? খুব ভালো। কিন্তু যদি পরের দিন ভদ্রলোকের অপ্রসন্ন চিত্তে ঘুম ভাঙে এবং টেলিফোন করে বলে, তুমি একটা দুর্বৃত্ত, একটা জোচ্চোর, একটা বদমাশ, তুমি শহরের সব থেকে বড় ধাপ্পাবাজ, তাহলে আমি কি করব? তাহলে আমি কি রকম বোধ করব? ভীষণ খারাপ। ব্যাপারটা এই রকম দাঁড়াচ্ছে যে যখন ভদ্রলোক বললেন আপনি অতি উত্তম ব্যক্তি, তখন আমি খুব ভালো বোধ করলাম। আর যখন বললেন আমি একজন বদমাশ, তখন আমার ভীষণ খারাপ লাগলো। আমার মানসিক অবস্থা তাহলে নিয়ন্ত্রণ করছে কে? অবশ্যই ওই ব্যক্তি। এইভাবে অপরের কথায় কি আমার জীবন নিয়ন্ত্রিত হবে? তা হওয়া উচিত নয়। একেই বলে বাইরের শক্তির দ্বারা পরিচালিত। আমি অন্তরের শক্তির দ্বারা পরিচালিত হতে চাই। ভদ্রলোক টেলিফোনে যখন বললেন
যে আমি অতি উত্তম ব্যক্তি, তখন ওই কথা শুনতে অবশ্যই ভালো লাগে। কিন্তু ওই ব্যক্তি ওই সমস্ত কথা যদি নাও বলেন, তবুও আমার নিজস্ব বিচারেও আমি একজন ভালো মানুষ। পরের দিন ওই ব্যক্তি যখন টেলিফোনে প্রায় ছিন্ন ভিন্ন করেন, তখনও তার কথা মেনে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমার নিজের বিচারে আমি একজন সজ্জন ব্যক্তি। লোকে যখন বলে আপনি আমাকে রাগিয়ে দিচ্ছেন, তখন রাগের উৎস হচ্ছে বাইরের। কিন্তু যদি আমি বলি আমি রেগে যাচ্ছি, আমি রেগে গেছি, তখন কিন্তু রাগের উৎস আমার অন্তরের মধ্যে। এই প্রসঙ্গেই এলিনর রুজভেল্ট বলেছেন, হীনমূল্য তার বোধের দায়িত্ব মানুষের নিজের। এক প্রাচীন ভারতীয় ঋষির গল্প আছে। তাকে একজন পথচারী অনেক কুৎসিত অভিধায় ভূষিত করছিল। ঋষি অবিচলিতভাবে তা শুনলেন। অবশেষে লোকটির সমস্ত খারাপ কথা শেষ হয়ে গেল। তখন ঋষি লোকটিকে জিজ্ঞেস করলেন, দেবতার নিকট যে অর্ঘ্য দেওয়া হয় তা গৃহীত না হলে কার প্রাপ্য হয়? লোকটি উত্তর দিল, যে অর্ঘ্য দিয়েছে তারই প্রাপ্য। ঋষি উত্তর দিলেন, আমি তোমার অর্ঘ্য গ্রহণ করছি না। এবং এই বলে লোকটিকে হতভম্ব করে দিয়ে ঋষি চলে গেলেন। ঋষির শক্তি তার অন্তরের শক্তি। যে পর্যন্ত আমরা বাইরের শক্তির দ্বারা পরিচালিত হব, সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান হবে না এবং আমরা অসহায় বোধ করব। আমাদের অনুভূতি ও ব্যবহারের জন্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন হবে না। প্রথমে নিজেকে এই প্রশ্ন করা প্রয়োজন, আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম কেন? রেগে গিয়েছিলাম কেন? মানসিক অবসাদ এসেছিল কেন? প্রশ্নের জবাব থেকেই এই অবস্থাকে জয় করার সূত্র পেয়ে যাব। সুখ ইতিবাচক আত্মমর্যাদার ফলশ্রুতি। কিসে সুখী হবেন এই প্রশ্নের অনেক রকমের জবাব পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই প্রয়োজন বস্তুগত, কিন্তু তাতে প্রকৃত সুখ পাওয়া যায় না। সুখ মানুষের অন্তরের ব্যাপার। সুখ বস্তুর মালিকানার বিষয় নয়। জীবনযাত্রা প্রয়োজনের প্রত্যেকটি জিনিস থাকলেও সুখী নাও হতে পারে। এর উল্টোটাও সত্য, অর্থাৎ অনেক জিনিসপত্র না থাকলেও সুখী হতে পারে। সুখ অন্তরের জিনিস। সুখ প্রজাপতির মতো ধরতে যান, উড়ে বেড়াবে। স্থির হয়ে দাঁড়ান, প্রজাপতি উড়ে এসে আপনার উপর বসবে। মনে এমন একটি বিশ্বাস তৈরি করুন যাতে আপনি সুখী হন। আমাদের স্বাভাবিক আবেগ ব্যাহত হলে তিক্ততার সৃষ্টি হয়, ফলে অন্যের ভালো করার ইচ্ছাও অসার হয়ে যায়। সেই জন্য নিজের সম্পর্কে একটি মানদণ্ড স্থির করা উচিত। নিজের কাছে সৎ থাকুন এবং নিজের নেতিবাচক প্রবণতাগুলিকে জয় করার চেষ্টা করুন। নিম্নলিখিত কাজগুলি করুন। প্রত্যেক মানুষের ও প্রত্যেক ঘটনার ইতিবাচক দিকেই দৃষ্টি দিন। সুখী হওয়ার সিদ্ধান্ত নিন। সুবিবেচনার সঙ্গে নিজের মানদণ্ড নিজে নির্ধারণ করুন। নেতিবাচক সমালোচনায় অবিচলিত থাকুন। প্রত্যেক ছোটখাটো বিষয়েও আনন্দ পাওয়ার শিক্ষা নিন। স্মরণ রাখবেন, সময় সমান যায় না। ভালো খারাপ জীবনের অঙ্গ। প্রত্যেক অবস্থাকে পুরোপুরি সৎ ব্যবহার করুন। নিজেকে গঠনমূলক কাজে ব্যস্ত রাখুন। আপনার থেকে যারা কম সৌভাগ্যবান তাদের সাহায্য করুন। প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার শিক্ষা নিন। দুশ্চিন্তা করবেন না। নিজেকে এবং অপরকেও ক্ষমা করতে শিখুন। যত ক্ষমা করবেন তত আপনার নিজের ভেতর একটি উদার ভাব তৈরি হবে। মানুষের ত্রুটি বিচ্যুতিগুলিকে তার বিরুদ্ধে ব্যবহার করবেন না, কিংবা কারুর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবেন না। অবচেতন মনে কিছু ইতিবাচক সংকেত তৈরি করুন। গিভ ইয়োরসেলফ পজিটিভ অটো সাজেশনস। নিজের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলার অভ্যাস আয়ত্ত করুন। এর ফলে আমাদের ধারণা ও বিশ্বাস পরিবর্তিত হবে। আমাদের ব্যবহার আমাদের বিশ্বাসের বহিঃপ্রকাশ মাত্র। সেই জন্য অবচেতন মনের ইতিবাচক সংকেত আমাদের ব্যবহারকেও প্রভাবিত করে।
এই বিশ্বাসই শেষ পর্যন্ত সফল ভবিষ্যৎবাণী হয়ে যায়। উদাহরণ, আমি কাজটি করতে পারি, আমি যথাযথ পরিচালনা করতে পারি, আমি অঙ্কে ভালো, আমার স্মৃতিশক্তি তীক্ষ্ণ। আমাদের শক্তি আমাদের দুর্বলতা হতে পারে। আওয়ার গ্রেটেস্ট স্ট্রেংথ ক্যান বিকাম আওয়ার গ্রেটেস্ট উইকনেস। কোনো শক্তিকেই বেশি প্রয়োগ করলে তা দুর্বলতা ভাবে পর্যবসিত হয়। যেমন ব্যবসাতে বিক্রয়ের ব্যাপারে ভালো করে কথা বলার ক্ষমতা একটি গুণ। অনেক সময় দেখা যায় যে সেলসম্যানরা ভালো কথা বলার গুণে বিক্রি বাড়িয়ে ফেলে, তারপর কথা বলতে বলতে জিনিসপত্র বিক্রির বাইরেও অনেক কথা বলে ফেলে। সুবিন্যস্ত বাচনভঙ্গি তাদের যে শক্তি দিয়েছিল, বেশি ব্যবহারের ফলে তার ফল হলো বিপরীত, বিক্রি কমে গেল। মনোযোগ দিয়ে বক্তব্য শোনা একটি ক্ষমতা, কিন্তু যখন কোনো ব্যক্তি কেবল শুনেই যান, কোনো প্রতিক্রিয়া জানান না, তখন এটি একটি দুর্বলতা। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের শক্তি হয়ে যেতে পারে। আওয়ার গ্রেটেস্ট উইকনেস ক্যান বিকাম আওয়ার গ্রেটেস্ট স্ট্রেংথ। ক্রোধ একটি দুর্বলতা, একে কিভাবে শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে? মাতাল অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে এক মহিলা অনেক মায়েদের একত্র করে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং মাতাল গাড়ি চালকদের বিরুদ্ধে মায়েদের সংগঠন মাদার্স এগেইনস্ট ড্রাঙ্ক ড্রাইভিং নামে একটি সংস্থা গঠন করেছিলেন। তার কারণ, তার সন্তান মাতাল গাড়ি চালকের গাড়িতে চাপা পড়েছিল। তিনি ক্রুদ্ধ হয়ে সমাজের এই অভিশাপকে দূর করার জন্য আমেরিকার জনমত সংগঠিত করতে উদ্যোগ নিলেন। আজ তার সংগঠন আমেরিকার একটি উল্লেখযোগ্য আন্দোলন, যার লক্ষ্য হল আইনের পরিবর্তন করে মদ্যপায়ীদের গাড়ি চালানো বন্ধ করা। এইভাবে ক্রোধ নামে একটি নেতিবাচক ভাবাবেগ এক ইতিবাচক শক্তিতে রূপান্তরিত হলো। ধৈর্য ধরুন, শান্তি, হ্যাভ পেশেন্স। অনেকে বলেন একবার কোনো ইতিবাচক বা নেতিবাচক বস্তুর সংস্পর্শে এলে তার কোনো প্রভাব পড়ে না। এই কথা সত্য নয়। পার্থক্যটা হয়তো দৃশ্যমান নয়, কিন্তু কিছু ঘটে। চীনে এক ধরনের বাঁশ আছে যাদের লাগানোর পর প্রথম 4 বছর জল সার দিতে হয়, কিন্তু বাঁশ গাছটি বাড়ে না। কিন্তু 5ম বছরে বাঁশ গাছটি হঠাৎ 6 সপ্তাহে 90 ফুট লম্বা হয়ে যায়। তাহলে কি বলা যাবে যে বাঁশ গাছটি বাড়তে 5 বছরই লেগেছে? বাইরে অবশ্য কোনো দৃশ্যমান পরিবর্তন ছিল না। কিভাবে শিকড় চালিয়ে শক্তি সংগ্রহ করেছে তা দেখা যায়নি। আবার জল এবং সার না দিলেও গাছটি বাঁচত না। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং সঠিক কাজ করে যান। ফলাফল দৃশ্যমান না হলেই কিছু ঘটবেই। আপনার ক্ষমতা ও দুর্বলতার তালিকা তৈরি করুন। টেক ইনভেন্টরি, মেক আ লিস্ট অফ অল ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। সফল ব্যক্তিরা তাদের সীমাবদ্ধতা বুঝতে পারেন, কিন্তু তারা তাদের ক্ষমতার উপর নির্ভর করেন। যদি আমরা দুর্বলতা ও ক্ষমতাগুলি সঠিকভাবে নির্ণয় করতে না পারি, তবে কিসের ওপর নির্ভর করে আমরা ভবিষ্যৎ গড়ে তুলব? আপনি কি করতে চান বা কি হতে চান তার ওপর দৃষ্টি নিবদ্ধ করুন। ক্ষমতা এবং দুর্বলতা নিজের অনুযায়ী বাম দিকে ক্ষমতা এবং ডান দিকে দুর্বলতাগুলিকে লিখুন এবং দেখুন আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস কি কি। আত্মসম্মানবোধের মূল কথা আব্রাহাম লিঙ্কনের নিম্ন উদ্ধৃত লেখাটিতে যেভাবে প্রকাশ পেয়েছে তার থেকে ভালো করে প্রকাশ করা যায় না। পৃথিবী, আজ আমার ছেলে প্রথম স্কুলে যাচ্ছে। ওয়ার্ল্ড, মাই সান স্টার্টস স্কুল টুডে। হে পৃথিবী, আমার সন্তানের হাত ধরো, সে আজ তার স্কুলের পাঠ শুরু করলো। কিছুদিন তার কাছে সবই নতুন ও বিস্ময়কর মনে হবে এবং আমার আশা তুমি তার সঙ্গে সদয় ব্যবহার করবে। দেখো, এ পর্যন্ত সে কাটিয়েছে এই বাড়ির চৌহদ্দির মধ্যেই।
মুরগির ঘরগুলিতে ছিল তার আধিপত্য। বাড়ির পিছনের বাগানের সে ছিল মালিক। তার ক্ষতে ওষুধ লাগাতে আমি সবসময় কাছাকাছি ছিলাম, এবং যখন সে মনে আঘাত পেয়েছে আমি তাকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু এখন অবস্থা অন্যরকম হবে। আজ সকালেই বাড়ির সামনের সিঁড়ি দিয়ে নেমে গিয়ে পিছন ফিরে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়বে। তারপর শুরু হবে সেই মহৎ অভিযান, যা তাকে নিয়ে যাবে অনেক যুদ্ধ, বিচ্ছেদ এবং দুঃখের মধ্যে দিয়ে। পৃথিবীতে বাঁচতে হলে বিশ্বাস, ভালোবাসা ও সাহসের প্রয়োজন। সুতরাং হে পৃথিবী, আমার বাসনা তুমি তার তরুণ হাতে ধরে এগিয়ে নিয়ে চলো, এবং জীবনে যা শেখার প্রয়োজন তা তাকে শিখিয়ে দাও। কিন্তু যদি পারো, সহৃদয়তার সঙ্গে শিখিয়ে দাও। আমি জানি ওকে জানতে হবে যে সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব নারী পুরুষই সৎ নয়। তাকে শিখিয়ে দিও যে সংসারে দুর্বৃত্ত যেমন আছে তেমনি বিরচিত গুণাবলীর মানুষও আছে। শত্রু যেমন আছে তেমনি মিত্রও আছে। প্রথম দিকেই তাকে শিখিয়ে দিও যে উৎপীড়নকারীরা সহজেই পদানত হয়। বইয়ের পাতায় যে অত্যাশ্চর্য ভাণ্ডার আছে তা ওকে চিনিয়ে দিও। ওকে কিছু নির্জনতা দিও। যখন ও আকাশে পাখির ওড়া, সূর্যের আলোয় মৌমাছিদের ঘোরাফেরা কিংবা সবুজ পাহাড়ে ফুলের সমারোহ দেখতে ভাবতে পারবে, ওকে শিখিও অসৎ উপায় অবলম্বন করার থেকে অসফল হওয়া অনেক সম্মানজনক। ওকে শিক্ষা দিও যদি অন্য সকলে বলে যে ওর ধারণাগুলি ভুল, তবুও যেন ও নিজের বিশ্বাসে অটল থাকে। আমার ছেলেকে শক্তি দিও। অন্য সকলে যখন ঠেলাঠেলি করে, কোনো প্রত্যাশা গাড়িতে উঠে ঠেলাঠেলি করে কোনো প্রত্যাশাই গাড়িতে ওঠে, তখনও যেন জনতাকে অনুসরণ না করে। শিক্ষা দিও যেন অন্যের কথা শোনে, কিন্তু যা শোনে তা যেন সত্যের ছাঁকুনিতে ছেঁকে নিয়ে যে সারটুকু থাকে তাই গ্রহণ করে। শিক্ষা দিও যেন কখনো নিজের হৃদয় ও আত্মাকে বিক্রয়যোগ্য না করে। শিক্ষা দিও যেন উচ্চ শৃঙ্খল জনতার চিৎকারে কান না দিয়ে নিজে যা সঠিক মনে করে তার জন্য লড়াই করতে পারে। সহৃদয়ভাবে শিক্ষা দিও। পৃথিবী কিন্তু অধিক প্রশ্রয় দিও না, কারণ আগুনের পরীক্ষার মধ্যে দিয়ে গোল গেলেই উত্তম স্পাত তৈরি হয়। এটি খুবই দীর্ঘ প্রত্যাশা, কিন্তু দেখো কতটা করা যায়। ও এত ভালো ছেলে। অ্যাব্রাহাম লিঙ্কন। আমাদের কাজের পরিকল্পনা দিয়ে এই অধ্যায় সম্পূর্ণ শেষ হবে। অ্যাকশন প্ল্যান 1। যারা নেতিবাচক অবস্থাকে ইতিবাচক অবস্থায় রূপান্তরিত করেছেন তাদের জীবন কাহিনী পাঠ করুন। ভালো বই পড়া কিংবা অনুপ্রেরণাদায়ী বাণী, অডিও টেপ শোনা আপনার দৈনন্দিন জীবনে কর্মসূচির অন্তর্ভুক্ত করুন। 2। আর্থিক বা বৈষয়িক কোনো রূপ প্রতিদানের প্রত্যাশা না রেখে নিয়মিত ও বিধি অনুযায়ী আপনার সময় এবং অথবা অর্থের একটি অংশ কোনো দাতব্য কর্মে দান করার জন্য দায়বদ্ধ হন। 3। নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। সহকর্মী বন্ধুদের চাপের কাছে নতি স্বীকার করবেন না। 4। আন্তরিক প্রশংসাসূচক বাক্য ঔদার্যপূর্ণভাবে গ্রহণ করা ও বিতরণ করা অভ্যাস করুন। 5। নিজের ব্যবহার ও কাজের জন্য দায়িত্ব গ্রহণে বিমুখ হবেন না। ফুল অডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে নতুন অধ্যায় শুনতে ভুলবেন না। গল্প পাঠে আমি পূরব, সম্পাদনায় জাকেরিয়া এইচ সাগর। ডিয়ার অডিওয়ার্স, আমাদের পারপাস এন্ড ফোকাস একই। আমরা ভিডিও তৈরি করব যাতে আপনাকে সফল ও সাহায্য করতে পারি। আপনিও আমাদের এই মিশনে জয়েন্ট হন। বেশি থেকে বেশি মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সফল হতে সাহায্য করুন। এই ভিডিওটা যদি আপনি অন্য কারো মাধ্যমে পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তা না হলে সামনে নতুন অধ্যায়ের পাওয়ারফুল অডিও বুকটি আপনার কাছ থেকে মিস হয়ে যাবে। যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে লাইক করে আমাদের উৎসাহ আরো বাড়িয়ে তুলুন, যাতে আপনাদের এর থেকেও ভালো ভালো ভিডিও আমরা প্রেজেন্ট করতে পারি। আপনার মূল্যবান সময় দিয়ে অডিওটিকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।